হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের এইচএসসি ক্র্যাশ করছে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফিজিক্স ক্লাসে আমাদের সাথে আছেন বরাবরের মতোই দ্য ফিজিক্স গাই সাইদ আল নাহিয়ান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর, কি অবস্থা? কেমন আছো? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো বা শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, আপনাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং সবকিছু অল রাইট। সবাই ক্লাসে জয়েন করে ফেলতেছে। আজকের আলহামদুলিল্লাহ। ক্লাসটাই বরাবরের মতোই আম, বেশ জমজমাট হবে যদি সবাই অ্যাক্টিভলি জয়েন করতে থাকে। আচ্ছা, সবাই জয়েন করতে থাকুক। ইন দা মিন টাইম হচ্ছে গিয়ে আমরা আমাদের ক্লাসের জন্য যে স্বাভাবিক কথাবার্তাগুলো সেগুলো একটু শুরুতে বলে নিই। সেটা হচ্ছে, সবাই একটু কষ্ট করে সামনে খাতা কলম এবং ক্যালকুলেটর অবশ্যই রাখবেন আপনারা। তাতে করে হচ্ছে গিয়ে আমি ক্লাসে আপনাদেরকে যা যা পড়াচ্ছি সেগুলো আপনারা ইনশাল্লাহ নোটস ডাউন করতে পারবেন ঠিকঠাক মতো। এবং যে অঙ্কগুলো করাবো সেগুলো ইনশাল্লাহ নোট ডাউন করে ফেলতে হবে, কারণ হচ্ছে গিয়ে আপনাদের জন্যই তাহলে ক্লাস নোটটা থেকে গেলে আপনাদের একটা খুব সুবিধা হবে পরবর্তীতে পড়াশোনাগুলোকে আপডেট করতে গিয়ে। ঠিক আছে? এবং যে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো তখন আপনারা আমার সাথে সাথে ক্যালকুলেটর দিয়ে হোক, ক্যালকুলেটর ছাড়া হোক, অঙ্ক সলভ করা শুরু করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন যে আপনারা পারছেন কি পারছেন না। এবং আমাদের উত্তরগুলো আপনারা চেক করে দিতে পারেন। সো আশা করি খুবই চমৎকার একটি সেশন আজকে হবে। আর হচ্ছে গিয়ে তেমন কিছু আসলে বলার নাই, আমাকে দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনে এই যে স্লাইডটা আছে আর কি। সো আমি হচ্ছে গিয়ে ক্লাস শুরু করে দিব। জুবাইর, কি বলো? সবাইকে জয়েন টয়েন করেছে? আমি কি ক্লাস শুরু করে দিতে পারি নাকি আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা হ্যাঁ, করব? অলরেডি 1.4K জয়েন করে ফেলছে। আমরা আমাদের ক্লাস প্রায় জয়েন করার মতো পরিস্থিতি চলে এসেছি। হুম হুম তো হুম ভাই হুম আপনি হুম। শুরু করতে পারেন, সমস্যা নেই। ক্লাস শুরু হওয়ার কথা 8টায়, সেই জায়গায় 8টা 12 বেজে গেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। রাইট। আসলে আপনি শুরু এটা করতে থেকে পারেন। বড় কথা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আবু সাদাত সায়েম ভাইয়া ম্যাথ ক্লাস নিলেন এতক্ষণ, তো তারপরে হয়তো বা ছেলে পেলেদের একটু গ্যাপ দেওয়া দরকার ছিল আমার মনে হয়, তাই না? তো এই জন্য একটু লেট করে শুরু করলাম, বাট স্টিল সবাই জয়েন করে ফেলেন ভাইয়ারা। আপনাদের বন্ধু বান্ধবদেরকে কমেন্ট বক্সে মেনশন করে জানিয়ে দিন। আমরা আজকে হচ্ছে গিয়ে ক্লাসে ভেক্টরের গত দিন পর্যন্ত যতটুকু পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আচ্ছা, এখন আমি ক্লাস শুরু করতে যাওয়ার আগে জুবাইর আমাকে একটু বইলো যে হচ্ছে গিয়ে আমার সবকিছু আসলে আমি মানে স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন শেয়ারের মধ্যে আমার স্লাইডটাকে আসলে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বা আমাকে দেখা যাচ্ছে কিনা, বা কোনো রকম কোনো ঝামেলা হচ্ছে কিনা। ঠিক আছে? ওকে ভাই। তো ট্রানজিশন করলাম, ট্রানজিশন করার পর দেখো তো সব ঠিক হচ্ছে, এদিকে অল ওকে কিনা। হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। নাইস নাইস, ভেরি গুড। তাহলে হচ্ছে গিয়ে আমরা শুরু করে দিতে পারি, তাই না? লেটস মিনিমাইজ অল দোজ। ওকে। সো আমরা আজকে ভেক্টরের ভেক্টর আমরা জানি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। ঠিক আছে? সো এই চ্যাপ্টারে যেই আমরা টপিক দিয়ে আজকে ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া আপেক্ষিক বেগ টপিকটা তো আমরা গতিবিদ্যায় পড়েছি, তো আমরা এখানে ভেক্টরে কেন করছি? আপনাদের হয়তো খেয়াল আছে ভেক্টর চ্যাপ্টারে আমরা বৃষ্টি, ছাতা এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু পাই, তাই না? বৃষ্টিতে থেকে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে, বা হচ্ছে গিয়ে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এরকম কিছু ব্যাপার স্যাপার আসলে থাকে। তো যদিও গতিবিদ্যার খানিকটা থিওরি, কিন্তু এটা আসলে ভেক্টরেরই একটা প্রয়োগ, বা ভেক্টরের লব্ধিরই একটা প্রয়োগ। তাই সেই কারণে আমরা আসলে আপেক্ষিক বেগ টপিকটাকে এখানে দেখবো ইনশাল্লাহ আজকে। ঠিক আছে? ওকে। তো আমরা তাহলে শুরু করে দিই আমাদের ক্লাসের আলোচনা আজকে। আপেক্ষিক বেগের কথাবার্তা যদি আমি বলতে যাই, প্রথমে আমি একটু কিছু জিনিসপত্র, কিছু পয়েন্ট আমরা আগে বলে দিতে চাই আপেক্ষিক বেগ সম্পর্কে। ঠিক আছে? আপেক্ষিক বেগ আমরা অনেকে অনেক কিছু মনে করি হয়তোবা, কিন্তু প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপেক্ষিক বেগ হচ্ছে ভেক্টরের লব্ধির একটা হচ্ছে গিয়ে প্রয়োগ। ঠিক আছে? ভেক্টর লব্ধির একটি প্রয়োগ। তার মানে আমরা আপেক্ষিক বেগ যখন শিখবো, সংজ্ঞাটা পরে আসছি, সবকিছু পরে আসছি, আমরা আপেক্ষিক বেগ টপিকটা শেখার জন্য কি কি জিনিস প্রয়োজন, জানার প্রয়োজন, সেগুলো একবার বলছি। যে বেগ, আপেক্ষিক বেগ বের করার জন্য ভেক্টরের লব্ধি সম্পর্কিত যে সূত্রগুলো ছিল, স্পেসিফিক্যালি সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্রটা আমাদের মনে রাখা দরকার। সো এই কারণে বলছি যে আপেক্ষিক বেগ হচ্ছে ভেক্টর লব্ধির একটি প্রয়োগ। ঠিক আছে? একটি প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, যেটাই বলি না কেন। ঠিক আছে? আপেক্ষিক বেগটাকে আমরা রিলেটিভ ভেলোসিটি বলি। এখন ঘটনা হচ্ছে এই আপেক্ষিক বেগের জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে প্রথমে, দুটো উপাদান লাগবে। ঠিক আছে? কি কি প্রয়োজন আমাদের জন্য? দুটি উপাদান ছাড়া আমরা আসলে আপেক্ষিক বেগ নিয়ে কাজ করতে পারবো
না। সো যদি প্রশ্ন কখনো আসে আপেক্ষিক বেগের জন্য আমাদের মিনিমাম কয়টা উপাদান দরকার রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামোতে, আমরা যে প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গ কাঠামোতে রিলেটিভ ভেলোসিটির জন্য টু পার্টিকুলার আমাদের হচ্ছে গিয়ে কম্পোনেন্টস বা উপাদান দরকার, ঠিক আছে? তো সেই উপাদানগুলো কারা কারা? সেই উপাদানগুলোর প্রথমে হচ্ছে একজন গতিশীল পর্যবেক্ষক। প্রথম উপাদান হচ্ছে একজন গতিশীল পর্যবেক্ষক বা অবজারভার ইন মোশন, এবং দ্বিতীয় উপাদান হচ্ছে কে, ভিন্ন বেগে গতিশীল কোন একজন প্রসঙ্গ বস্তু বা রেফারেন্স অবজেক্ট ইন ডিফারেন্ট ভেলোসিটি। এখন আমরা কেন হচ্ছে গিয়ে এটাকে প্রসঙ্গ বস্তু বলছি? আমরা ধারণা করছি আমাদের এখানে যে ভদ্রলোক দৌড়াচ্ছে, এটা হতে পারে আমি, হতে পারে আপনি, হতে পারে আমাদের অপার ভাইয়া। তো উনি দৌড়াচ্ছেন, যখন উনি দৌড়ানো অবস্থায় একটা গাড়িকে দেখবেন, ঠিক আছে? ধরে নিচ্ছি সেই গাড়িটাও গতিশীল এবং আমাদের অপার ভাইয়াও গতিশীল, এবং যেহেতু বলা হচ্ছে যে গতিশীল পর্যবেক্ষক উনি প্রথম উপাদান, এবং দ্বিতীয় উপাদান বলা হচ্ছে ভিন্ন বেগে গতিশীল প্রসঙ্গ বস্তু অর রেফারেন্স অবজেক্ট ইন ডিফারেন্ট ভেলোসিটি, তার মানে কার সাপেক্ষে ভিন্ন বেগে, বা ভিন্ন বেগটা আমরা এই পার্থক্যটা করছি কার সাপেক্ষে? অবশ্যই গতিশীল পর্যবেক্ষকের তুলনায় ভিন্ন বেগে গতিশীল বস্তু আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। এবং আপেক্ষিক বেগের যে সংজ্ঞাটা আছে, রিলেটিভ ভেলোসিটির যে সংজ্ঞাটা আছে, আমি আপনাদেরকে একবার মুখে মনে করিয়ে দিতে চাই। যখন একই সাথে দুটো বস্তু ভিন্ন বেগে গতিশীল থাকে, যখন একই সাথে দুটো বস্তু বা দুটো উপাদান ভিন্ন বেগে গতিশীল থাকে, তখন একজনের সাপেক্ষে অন্যজনের বেগটাকে আমরা আপেক্ষিক বেগ বলবো। কার সাপেক্ষে কার বেগ? পর্যবেক্ষকের সাপেক্ষে প্রসঙ্গ বস্তুর বেগ। আমি আবার ওখানে একটু লিখে দিতে চাই কথাটা, পর্যবেক্ষকের সাপেক্ষে, পর্যবেক্ষকের সাপেক্ষে প্রসঙ্গ বস্তুর বেগ, ঠিক আছে? আমার হাতের লেখা হয়তো বা একটু আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি খুবই দুঃখিত সেই জন্য, ঠিক আছে? প্রসঙ্গ বস্তুর বেগ, আমার হাতের লেখাটা আসলে আমি অনেকবার ট্রাই করেছি ঠিক করতে, আগে ভালোই ছিল। 2014-15 সালে আমি দুবার ব্রেইন স্ট্রোক করেছিলাম, তারপর থেকে আর কি আসলে আমার হাতের লেখাটা একটু এরকম। কিছু মনে করবেন না প্লিজ, এটাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন আপনারা। তো যেটা বলছিলাম যে গতিশীল পর্যবেক্ষক একজন লাগবে, এবং সেই গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে ভিন্ন বেগে একটা প্রসঙ্গ বস্তু আমাদের প্রয়োজন হবে। এই দুটো হচ্ছে গিয়ে আমাদের প্রথমে দরকার। এরপর আমরা কিভাবে হিসাব করব? এতক্ষণ তো দেখে আসলাম যে আপেক্ষিক বেগের জন্য কি কি প্রয়োজন, কি কি প্রয়োজন, ঠিক আছে? এখানে দেখলাম কি কি প্রয়োজন। ওকে, ঠিক আছে। তো বুঝলাম যে আমাদের একজন গতিশীল পর্যবেক্ষক আছেন, বুঝলাম তার সাপেক্ষে ভিন্ন বেগে গতিশীল একটি প্রসঙ্গ বস্তু আছে। তাহলে আমরা হিসাবটা কিভাবে করব? এখানে বলা আছে, খেয়াল করে দেখেন, বলছি যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার প্রকৃত বেগ প্রয়োজন হবে। আমি আবারও বলছি, যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার প্রকৃত বেগ প্রয়োজন হবে, এবং যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বিপরীত বেগ আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? সো যার আপেক্ষিক বেগ বের করব, আমরা কার আপেক্ষিক বেগ বের করব? আসলে প্রসঙ্গ বস্তুর আপেক্ষিক বেগই তো বের করব, তাই না? সো প্রসঙ্গ বস্তুর আপেক্ষিক বেগ আমরা বের করব, এবং যার সাপেক্ষে বের করব, কার সাপেক্ষে বের করব? আমরা পর্যবেক্ষক বা অবজারভারের সাপেক্ষে, পর্যবেক্ষক অথবা অবজারভার এর সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করবো, ঠিক আছে? সো যার আপেক্ষিক বেগ অর্থাৎ প্রসঙ্গ বস্তুর জন্য প্রকৃত বেগ দরকার হবে, এবং পর্যবেক্ষকের জন্য আমাদের বিপরীত বেগ দরকার হবে। এই দুজনের ভেক্টর লব্ধি, আমি আবারও বলছি, এই দুজনের ভেক্টর লব্ধি হবে আপেক্ষিক বেগ, ঠিক আছে? বইয়ে হয়তো আপনারা এই কথাটা পড়েছেন যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে। আমি বিয়োগ করা বলার পক্ষপাতী এই জন্য না, কারণ বিয়োগ করতে বললে অনেকে বীজগণিতের নিয়ম অনুযায়ী 5 - 10 = -5 এরকম কথাবার্তা চিন্তা করেন, ঠিক আছে? সবসময় কিন্তু এরকম কেস হবে না। কেন হবে না একটু পরে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাট এইটুকু জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? সো আমরা আবারও বলছি, আপেক্ষিক বেগ কি? আপেক্ষিক বেগ হচ্ছে দুটো ভেক্টরের লব্ধি। আপেক্ষিক বেগ কি? দুটি ভেক্টরের লব্ধি, ঠিক আছে? কোন দুটি ভেক্টরের লব্ধি আসলে আমরা নিয়ে কাজ করছি ভাইয়া? এই যেখানে বলে দিয়েছি, যার আপেক্ষিক বেগ বের করতে হবে বা প্রসঙ্গ বস্তুর প্রকৃত বেগ এবং পর্যবেক্ষকের বিপরীত বেগ, এই দুজনের ভেক্টর লব্ধি হবে আমাদের জন্য আপেক্ষিক বেগ। তো এই ব্যাপারটাকে একটু ডিটেইলসে বোঝার জন্য আমরা হচ্ছে গিয়ে গাড়ির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ নামক একটা থিওরি দেখতে চাই, একটা টপিক দেখতে চাই, ঠিক আছে? এবং এই টপিকে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেহেতু বলেছি গাড়ির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ, তাই না? সো গাড়ির সাপেক্ষে মানে গাড়ি হচ্ছে আমাদের পর্যবেক্ষক, এই যে গাড়ি, সে হচ্ছে আমাদের জন্য পর্যবেক্ষক। অর্থাৎ গাড়ি থেকে আমরা দেখব আমাদের একটা বাসের ভেতরে বা বাসে আপেক্ষিক বেগ কিরকম হতে পারে। সো এই জিনিসটা ইমাজিন করার জন্য আপনারা চিন্তা করেন, আপনারা যারা যারা এখন এই মুহূর্তে ক্লাস করছেন,
তারা সবাই বা প্রত্যেকে নিজ নিজ গাড়িতে বসে আছেন, গাড়িতে করে যাচ্ছেন, সবাই একই মুহূর্তে যাতায়াত করলে তো আবার জ্যাম লেগে যাবে, আমরা জ্যাম লাগাতে চাচ্ছি না। ধরেন এক একজন এক এক সময়, যে কোনো সময় আপনারা তো গাড়িতে চলাফেরা করেছেন, তো ওরকম একটা মোমেন্ট এখন ইমাজিন করেন যে আপনারা গাড়িতে বসে আছেন, এই মুহূর্তে একটা গাড়িতে বসে আছেন, ঠিক আছে? এবং সেই গাড়িটা আপনাদের এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিত্র অনুযায়ী এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর একটা নির্দিষ্ট বেগে গতিশীল। ধরে নিচ্ছি সেই বেগটা হচ্ছে ভিসি। যেহেতু গাড়ির বেগ, তাই মানে আমরা ভেলোসিটি অফ দ্য কার ভিসি দিয়ে প্রকাশ করছি। পর্যবেক্ষক বা অবজারভার হচ্ছে গাড়িতে বসে আছে এবং আমরা ধরে নিচ্ছি গাড়ির যে বেগ সেটা ভিসি এক্স অক্ষের ডান দিক বরাবর বা ধনাত্মক বরাবর অগ্রসর হচ্ছে। এবং আমরা এটাও খেয়াল করলাম গাড়িতে যেতে যেতে যে একটা বাস আছে, কোনো একটা নির্দিষ্ট অবস্থানে একটা বাস আছে এবং সেই বাসটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বস্তু, কারণ পর্যবেক্ষক গাড়িতে বসে এই বাসটাকে অবজার্ভ করবে, এই বাসটাকে দেখবে। তো এখন ঘটনা হচ্ছে বাসটাকে যখন দেখবে তো বাসের একটা নির্দিষ্ট ভেলোসিটি সে দেখতে পাচ্ছে। তো বাসের সেই যে ভেলোসিটি, সেই ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? এবং সেই ভেলোসিটিটাকে আমরা বললাম মনে করেন ভিটি। ট্রাকের ভেলোসিটি, আচ্ছা ভিটি তো ভিবি বলি, বাসের ভেলোসিটি যেহেতু ভিবি, দ্য ভেলোসিটি অফ দ্য বাস ভিবি। এতটুকু আশা করি আমি আপনাদের জন্য ক্লিয়ার করতে পেরেছি। এখন যেহেতু আমরা এই দুটো ভেক্টর রাশি জানি, তার মানে এদের মধ্যবর্তী যে কোণ আছে আলফা, ধরে নিচ্ছি এই মধ্যবর্তী কোণটুকু হচ্ছে আলফা, এই আলফার মানটুকু কিন্তু আমরা জানি, এই আলফার মানটুকু কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো ধরে নিচ্ছি ভিসি বরাবর একটা গাড়ি গতিশীল, তার সাথে আলফা কোণে ভিবি বেগে বা ভিবি মানের বেগে একটা বাস গতিশীল। গাড়িতে বসে থাকা একজন পর্যবেক্ষক কি করবে? এই বাসের আপেক্ষিক বেগ দেখবে, ঠিক আছে? এখন একটা জিনিস এখানে রিপিট করতে চাই, যে বলেছিলাম যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, অর্থাৎ পর্যবেক্ষক যে আছে, সেই পর্যবেক্ষকের জন্য কি লাগবে? আমাদের বিপরীত বেগ লাগবে, পর্যবেক্ষকের জন্য আমাদের বিপরীত বেগ লাগবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়ির বিপরীত দিকে, গাড়ির ভেলোসিটি কোন দিকে? এক্স অক্ষের ডান দিকে। তাহলে গাড়ির বিপরীত বেগ কোন দিকে হওয়া উচিত? এক্স অক্ষের বাম দিকে হওয়া উচিত বা নেগেটিভ এক্স অক্ষ বরাবর হওয়া উচিত। দিস ইজ, লেটস সে, এটা হচ্ছে কি আমাদের জন্য মাইনাস ভিসি। এটা হচ্ছে আমাদের জন্য কি? মাইনাস ভিসি। কারণ কি কারণে আমরা মাইনাস ভিসি থেকে আনলাম? কারণ গাড়ির বিপরীত বেগ হচ্ছে এটা, ঠিক আছে? এটা সম্পর্কে আমি একটা সিম্পল উদাহরণ দিই। আপনারা যখন গাড়িতে বসে আছেন, গাড়িতে করে যাচ্ছেন, আপনি যদি ওই অবস্থায় গাড়ির জানলা দিয়ে তাকান, বাইরের দিকে তাকান, ঠিক আছে? আপনি কি দেখবেন? আপনি দেখবেন গাড়ির বাইরে যে রাস্তাটা আছে, রাস্তা পিছনে চলে যাচ্ছে। গাড়ির বাইরে যে হচ্ছে গিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো আছে, যে পিলার গুলো আছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু পিছনে মুভ করছে। আপনি কিন্তু এটা দেখছেন না আপনি সামনে আগাচ্ছেন, আপনি দেখছেন যে আপনি গাড়ির ভেতরে বসে আছেন, গাড়ি একটা প্রসঙ্গ কাঠামো, গাড়ির যে বাকি সিট গুলো আছে সেই সিট গুলোর সাপেক্ষে আপনার দূরত্ব কিন্তু পরিবর্তিত হচ্ছে না, এটা বুঝতে হবে, তাই না? এবং আপনার গাড়ির যে জানালা আছে, গাড়ির যে বিভিন্ন উপাদান আছে, আপনার গাড়ির ভেতরে যা যা দেখতে পাচ্ছেন, তার সাথে আপনার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আপনি নিজেকে গাড়িতে বসে স্থির মনে করবেন। কিন্তু আপনি দেখবেন গাড়ি থেকে বাইরে তাকাতে দেখতেছেন যে রিক্সা একটা পিছনে চলে গেল, সে দাঁড়ায় আছে বা কি করতেছে আপনি জানেন না, পিছনে চলে গেল, রাস্তা পিছনে চলে গেল। তো দেখে মনে হচ্ছে কি যে আপনি বসে আছেন কিন্তু পুরো ধরনী, পুরো দুনিয়া আপনার সুবিধার জন্য পিছনে চলে যাচ্ছে, আপনার যাতায়াত করতে হচ্ছে না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আপনার মনে হচ্ছে, কিন্তু মনে হতে পারে কিন্তু, ঠিক আছে? তো সেই কারণে আমরা হচ্ছে গিয়ে এই মাইনাস ভিসিটাকে আসলে আমাদের চিত্রের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমরা সূত্রে বলেছি যে এই বিপরীত বেগের সাথে আমরা ভেক্টর লব্ধি করব। কার ভেক্টর লব্ধি করব? যার আপেক্ষিক বেগ, অর্থাৎ প্রসঙ্গ বস্তুর প্রকৃত বেগ। এখন প্রসঙ্গ বস্তুটাকে এখানে কাকে দেখছি? আমরা আমরা এখানে বাসকে দেখছি, ভিবি। তার মানে এই যে মাইনাস ভিসি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ভিবি আপনারা দেখতে পাচ্ছেন, এদের মধ্যে ভেক্টর লব্ধি করতে হবে। তো এদের দুজনের মধ্যে যদি আমাদের ভেক্টরের লব্ধি করতে হয়, এদের দুজনের মধ্যে ভেক্টরের লব্ধি করতে হয়, আমি সামান্তরিক আঁকবো, কারণ লব্ধি বের করার জন্য একটাই সূত্র জানি আমরা, সামান্তরিক সূত্র। তো আমরা সামান্তরিক আঁকবো। সামান্তরিক কিভাবে আঁকছি? এই যে বাসের যে ভেলোসিটি আছে, প্রকৃত বেগ আছে, সেই বাসের প্রকৃত বেগের সমান একটি ভেক্টর বা সমান এবং সমান্তরাল একটি রেখা আমরা এখানে টান দিয়েছি, এটাও আমরা ভিবি বলেছি। এবং যেহেতু এখানে মাইনাস ভিসি প্রয়োজন, কারণ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছি আমরা, এখানে গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছি, সো দিস ইজ বাই মাইনাস ভিসিরও একটা হচ্ছে গিয়ে আমাদের কি হয়েছে, সমান এবং সমান্তরাল বাহু আমরা এঁকেছি, ঠিক আছে? তো এই যে পুরো সামান্তরিকটি আছে, সামান্তরিকের আমি যদি নামটি দিয়ে দেই, এই বিন্দুকে বলছি ধরেন এ বিন্দু, এই বিন্দুকে বলছি আমরা বি বিন্দু, এই বিন্দুকে বলছি আমরা সি বিন্দু, এই বিন্দুকে আমরা বলছি ডি বিন্দু। তাহলে এ বি সি ডি যে সামান্তরিক, এ বি সি ডি যে সামান্তরিক, সেই সামান্তরিকের
এই যে কর্ণটি আছে এই কর্ণটি হবে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট। কেন এটা লব্ধি বা রেজাল্টেন্ট হবে? কারণ আমি যদি আপনাকে একটু নোটিস করিয়ে দেই, এ বিন্দুটার দিকে তাকান, সবাই কষ্ট করে একটু এ বিন্দুটার দিকে তাকান। এ বিন্দু থেকে একটি ভেক্টর, সেটা হচ্ছে ভিবি, এই যে ভিবি, এ বিন্দু থেকে একটি ভেক্টর এডি বরাবর কাজ করছে, এ বিন্দু থেকে একটি ভেক্টর এডি বরাবর কাজ করছে। এডি ভেক্টরটা কি? এডি ভেক্টরটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বস্তুর প্রকৃত বেগ, ঠিক আছে? এবং এবি যে ভেক্টরটি আছে, এবি ভেক্টরটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এ থেকে বি বরাবর একটি ভেক্টর। এবি ভেক্টর যেটি আছে সেটি হচ্ছে আমাদের পর্যবেক্ষকের বেগের বিপরীত বেগ, ঠিক আছে? সো এটা হচ্ছে মাইনাস ভিসি, ঠিক আছে? এই দুইজনের ভেক্টর লব্ধি যদি আমি করতে চাই সামান্তরিক সূত্র অনুযায়ী, তাহলে এডি প্লাস এবি ইকুয়ালস টু কিন্তু ভাইয়া আমাদের সামান্তরিক সূত্র অনুযায়ী এসি আসবে। আপনারা যদি হচ্ছে গিয়ে সামান্তরিক, যেটা আমি সামান্তরিকের নামটা আবার বলে দিচ্ছি, এ বি সি ডি সামান্তরিকে যদি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ব্যবহার করেন, আপনারা কিন্তু এই এসি লব্ধিটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন যদি এডি এর মান বসাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এডি এর মান যদি বসাই, এডি কোনটা? এডি হচ্ছে ভিবি, এই যেখানে বলে দিয়েছি এডি ভেক্টরটা ভিবি ভেক্টরকে প্রকাশ করছে। তো আমরা হচ্ছে এডি এর জায়গায় ভিবি লিখলাম, এবং এবি এর জায়গায় কি লিখবো? আমরা এবি এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস ভিসি। খুব ভালো কথা, মাইনাস ভিসি লিখলাম, ঠিক আছে? প্লাস মাইনাস ভিসি এবং মাইনাস ভিসি দেখা কি কথা? এটাকে আমরা বলবো হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য বাস উইথ রেসপেক্ট টু দ্য কার, গাড়ির সাপেক্ষে বাসের ভেলোসিটি। দ্য ভেলোসিটি অফ দ্য বাস উইথ রেসপেক্ট টু দ্য কার, ঠিক আছে? এটা হয়তো আমার মাথার পেছনে হয়ে গেছে, আমি আবারও আপনাদের জন্য লিখে দিচ্ছি। এডি এর জায়গায় আমি বলবো হচ্ছে ভিবি, এডি এর জায়গায় আমি বলবো ভিবি মাইনাস এবি এর জায়গায় বলবো আমরা ভিসি, ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু ভিবিসি। এই হচ্ছে ভেক্টর লব্ধির জন্য সমীকরণ, ঠিক আছে? এই হচ্ছে ভেক্টর লব্ধির জন্য সমীকরণ। কিন্তু এখানেই কিন্তু শেষ না। আমরা যদি এই কাজটা করি, ব্যাপারটা ভালো মতো বুঝছেন, ভিবি বাম পাশে রাখি, ডান পাশে আমরা ভিবিসি কে রাখছি, এবং মাইনাস ভিসি যেটা বাম পাশে ছিল পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে গেছি, ঠিক আছে? পক্ষান্তর করে আমরা সেটাকে ডান পাশে নিয়ে গেছি। তাহলে আপনি খেয়াল করেন, নতুন যে আমরা একটা স্টেটমেন্ট পাচ্ছি, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা এই স্টেটমেন্টটা দিয়ে আসলে কি বোঝানো যেতে পারে, বাট আমি আপনাদের জন্য চিত্রে বুঝিয়ে দিচ্ছি। চিত্র বরাবর আপনি দেখতে পাচ্ছেন বোধহয় ভিবি হচ্ছে এডি ভেক্টর যেটি আছে, ভিবি হচ্ছে এডি ভেক্টর যেটি আছে, ঠিক আছে? তাহলে এই এডি ভেক্টরের জন্য ভিসি কোনটা? ভিসি কিন্তু এবি না, ভিসি হচ্ছে এই ডান পাশের পর্যবেক্ষক বরাবর, এটা হচ্ছে ভিসি। এই এ থেকে ডান দিকে যে ভিসি গেছে, এবং ভিবিসি কোনটাকে বলেছি? লব্ধি আর কে বলেছি। এই এসি বরাবর যে ভেক্টর আছে, এবং এই বিন্দুটাকে আমি একটা নাম দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। এই বিন্দুটাকে একটি নাম দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি বললাম সেটাকে এ এম, এ এম। তাহলে আমি যদি এ এম একটা ভেক্টর নিয়ে চিন্তা করি, প্লাস এ এম এর পাশাপাশি আমরা যদি এসি ভেক্টর নিয়ে চিন্তা করি, দেখেন এই হচ্ছে এ এম ডান দিকে গেছে, এ বিন্দু থেকে এসি উপরের দিকে গেছে, এই দুইজনের লব্ধি হবে আমাদের জন্য এই ভিবি, ঠিক আছে? ভিবি হচ্ছে গিয়ে কতটুকু আমাদের জন্য? এ ডি। এই সমীকরণটাকেই আমরা এখানে লিখেছি, ঠিক আছে? তার মানে আমি বাসের প্রকৃত বেগ বের করতে পারবো যদি হচ্ছে বাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ এবং গাড়ির প্রকৃত বেগ জানতে পারি, ঠিক আছে? আমরা এই ইকুয়েশন গুলো দিয়ে কিন্তু খুব সহজে আপেক্ষিক বেগের সমীকরণগুলোকে বার করাতে পারবো, ঠিক আছে? জুবাইর ভাইয়া, আমাদের ভাইয়াদের কি কোনো প্রশ্ন আছে? ওনারা কি কিছু বলছেন? বুঝতে না ভাই, পারছেন কি সেরকম বুঝতে কোনো পারছেন প্রশ্ন না? নেই, সেরকম কোনো প্রশ্ন নেই। আপনি ক্লাস কন্টিনিউ করতে পারেন। অনেকে বলতেছেন যে মাঝে মাঝে কথাটা একটু দ্রুত হয়ে যাচ্ছে। আপনি সেরকম শুরুর দিকে হয়েছিল, কিন্তু এখন একদম ঠিক আছে, আপনি ক্লাস কন্টিনিউ করতে পারেন ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। সো যেটা বোঝাতে যাচ্ছি আমি বেসিক্যালি, এই যে ভিবি যেটা আছে এবং ভিসি যেটা আছে, এদের যে বিয়োগফল, সেই বিয়োগফলটাই আমাকে ভেক্টর বিয়োগফল, অবশ্যই ভেক্টর বিয়োগফল বা ভেক্টর লব্ধি, সেটাই আমাকে ভিবিসি দিয়ে দিচ্ছে। এখন আমি যদি এই সমীকরণটার জন্য আবারও আপনাদের জন্য এই চিত্রটা একবার এক্সপ্লেইন করি, এবার আমরা মানের সমীকরণ বের করবো। এটা তো ভেক্টর সমীকরণগুলো, এখান থেকে তো মান বের করতে পারছি না, এবার আমরা মানের সমীকরণ দেখবো, ঠিক আছে? সো ধরেন এই হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে এম বিন্দু বরাবর একটা ভেক্টর যেটা আছে, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের জন্য গাড়ির ভেলোসিটি ভিসি নির্দেশ করছে। এ থেকে এই ভেক্টরটাকে আমরা বলেছিলাম বোধহয় ডি বিন্দু, তাই না? সো এ থেকে ডি পর্যন্ত যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য বাসের প্রকৃত বেগ নির্দেশ করছে, ঠিক আছে? আচ্ছা, এ থেকে এই দিকে যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে আমরা বলেছিলাম বোধহয় বি বিন্দু, তাই না? এ বি বিন্দু হচ্ছে মাইনাস ভিসি ভেক্টরটিকে প্রকাশ করছে।
এতটুকুই তো আমাদের জন্য আলোচনায় ছিল, কারণ গাড়ির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ, দিস ইজ ওয়াই গাড়িটাকে আমরা বিয়োগ করে দিয়েছি, গাড়ির বিপরীত ভেক্টর নিয়ে এসেছি, ঠিক আছে। এরপরে এই বিন্দুটাকে যদি সি বিন্দু বলি, এবং তারপর এই বাহু এসি, সরি বিসি এবং এডি সমান সমান্তরাল, এবি এবং হচ্ছে গিয়ে আমাদের ডিসি তারা সমান সমান্তরাল, ঠিক আছে। সো এটা আমাদের জন্য মাইনাস ভিসি, এইটুকু আমাদের জন্য ভিবি। চিত্রগুলো আমি আগের মতোই করে দিচ্ছি। এই কোণটাকে বলেছিলাম আমরা কি আলফা, এই কোণটাকে বলেছিলাম আমরা আলফা। এখান থেকে আমরা সমীকরণ কোনটা পেয়েছি আপনাদের সুবিধার জন্য? সমীকরণ পেয়েছি ভিবিসি, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ? বাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ, হুইচ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি বি মাইনাস ভি সি। এখন দেখেন, আমি কি বলতে পারি না যে যদি হচ্ছে গিয়ে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী চিন্তা করি, এসি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর, এসি ভেক্টর এবং এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর, ঠিক আছে। তো এখান থেকে এসি এর মান কতটুকু হবে? এসি এর মান হচ্ছে আর, তাই না? এসি এর মান হচ্ছে আর। আচ্ছা, এই পাশে লিখলে হয়তো বা দেখতে পাচ্ছেন না, আমি একটু ডান পাশে সরিয়ে লিখি। এসি ভেক্টরের মান হচ্ছে আর, ঠিক আছে, লব্ধি এই রেজাল্টেন্ট হচ্ছে আর। সুতরাং আর এর মান যদি বের করতে চাই, এসি এর মান যদি বের করতে চাই, এসি ইকুয়ালস টু হবে রুট ওভার, ভালো মতো বুঝছেন, রুট ওভার কোন দুইটা ভেক্টরের লব্ধি? এসি, এবি একটা ভেক্টরের লব্ধি, তার মানে এবি স্কোয়ার, প্লাস এডি একটা ভেক্টরের লব্ধি, সেটার জন্য এডি স্কোয়ার, প্লাস 2 ইন্টু এবি ইন্টু এডি ইন্টু কজ অফ কোন কোনটা? কজ অফ এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ, আপনারা দেখতে পাচ্ছেন এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ। তো এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ যদি আমরা চিহ্নিত করতে চাই, আপনারা কি এইটুকু জিনিস খেয়াল করতে পারছেন যে এই কোণটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কোণ ডি এ বি। কজ অফ কোণ ডি এ বি হচ্ছে আমাদের এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ, এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। যেহেতু এই কোণটা আলফা, সুতরাং এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ কিন্তু ভাইয়া হবে পাই মাইনাস আলফা বা 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এখান থেকে আমরা আর ইকুয়ালস টু ভিবিসি এর মান, ভিবিসি এর মান ইকুয়ালস টু বলতে পারি রুট ওভার এবি কত? এবি হচ্ছে, এবি এর মান কত? এবি এর মান হচ্ছে ভিসি স্কোয়ার। এবি এর জায়গায়, এবি স্কোয়ারের জায়গায় আমরা ভিসি স্কোয়ার বসাতে পারি। এডি এর জায়গায়, এই যে এডি দেখতে পাচ্ছেন না, এডি হচ্ছে বাসের প্রকৃত বেগ। সো এডি এর জায়গায় আমরা বসাতে পারি কতটুকু? ভি বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু ভিসি ইন্টু ভিবি ইন্টু কজ অফ পাই মাইনাস। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন, আমরা বাসের প্রকৃত বেগ এবং আমাদের যে গাড়ির প্রকৃত বেগ তাদের মধ্যবর্তী সামান্তরিক বিয়োগ ফলের সূত্রটা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো বিয়োগ ফল করলেও কিন্তু হয়ে যাচ্ছে, বিকজ আমরা তো শুরুতে সেই সমীকরণটা নিয়েই কথা বলছিলাম ভাইয়া, এটাই তো আপেক্ষিক বেগ, তাই না? একদম শুরুতে আমি এই যেখানে স্লাইডে বলেছিলাম, যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার প্রকৃত বেগ, এবং যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তার বিপরীত বেগ, এই দুইজনের ভেক্টর লব্ধি হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে গিয়ে এটা তো হবে, একটু আগে দেখেছিলাম, খেয়াল করে দেখেন, গাড়ির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ দেখেছিলাম, গাড়ির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার বাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ নিয়ে কথা বলবো। বাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ আসলে কথা বলবো না, যেহেতু এতক্ষণ ধরে পড়িয়েছি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। এইখানে আমি আপনাদের ছোট্ট একটা টেকনিক্যাল হোমওয়ার্ক দিব। টেকনিক্যাল হোমওয়ার্ক বলতে এখান থেকে ইকুয়েশন গুলো আমাকে একটু আপনারা লিখে দিবেন কষ্ট করে। ইকুয়েশন গুলো আপনারা হচ্ছে হোমওয়ার্কে, আজকের ক্লাসের হোমওয়ার্কে আপনারা এখান থেকে ইকুয়েশন গুলো লিখে দিবেন। আমি এখানে জানা রাশিগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে প্রসঙ্গবস্তু, এবার বাসের বেগ সেটা বলে দিচ্ছি ভিবি, ঠিক আছে। পর্যবেক্ষক যেটা গাড়ির বেগ, সেই গাড়ির বেগ আমরা বলে দিচ্ছি ধরেন এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, সেইটুকু বলে দিচ্ছি ভিসি, এবং তাদের মধ্যবর্তী কোণ আগের মতোই আছে আলফা, আগের মতোই আছে আলফা, ঠিক আছে। এবার আমরা বাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ বের করবো। কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে গাড়ির। সো যেহেতু বাসের সাপেক্ষে গাড়ি, তাহলে বাস প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ বস্তুর বেগটাকে আমাদের বিপরীত বেগ নিয়ে কাজ করতে হবে, মাইনাস ভিবি আসবে এবং এই ভেক্টরটা থাকবে এবং এই মাইনাস ভিবি এবং ভিসি এর লব্ধি হবে। তাহলে এখানে আমাদের সামান্তরিকটা আঁকতে হয়েছে মাইনাস ভিবি এবং এইটা হচ্ছে আমাদের জন্য ভিসি, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য আমি নামগুলো দিয়ে দেই বিন্দুগুলোর, এ বি সি ডি, এইটার বিন্দু মনে করেন বললাম এম, ঠিক আছে।
সো এই সমীকরণ আকারে এবার এটার জন্য সমীকরণগুলো কি হবে, ইকুয়েশন গুলো কিরকম হতে পারে, আপনারা একটু আমাকে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক হিসেবে পোস্ট করে দিন, ঠিক আছে? আশা করি পারবেন, না পারলে আমি দেখিয়ে দিব কোনো এক প্রবলেম সলভিং ক্লাসে, সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, বাট আশা করি পারবেন, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় বসলে এবং যদি একটু টেক্সট বই রিভিউ করেন, আমাদের টেক্সট বইটা তো একটু হলেও পড়া দরকার, কারণ ওখান থেকেই তো প্রশ্ন আসবে, তাই না? যখন টিচাররা এনসিটিভি টিচাররা মানে এইচএসসি পরীক্ষার প্রশ্ন করবেন, তারা তো আর জানবেন না যে 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সে নাহিয়ান ভাইয়া কি পড়িয়েছেন বা অপার ভাইয়া কি পড়িয়েছেন বা বাকি ইনস্ট্রাক্টররা কি পড়েছেন। ওনাদের কাছে বই আছে, ওনাদের কাছে টেক্সট বই আছে, ওনাদের কাছে সিলেবাস আছে। তো দিস ইজ ভাই আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার কিন্তু টেক্সট বই। টেক্সট বই কিন্তু অ্যাটলিস্ট একবার হলেও আমাদেরকে রিডিং করতে হবে। তো পড়ে দেখেন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন এবং এটা আপনারা সলিউশন করতে পারবেন। আচ্ছা বন্ধু, এটা নিয়ে আর কথাবার্তা বলছি না, এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। যেহেতু মাত্র এটা দেখে আসলাম, এর উপর একটা অঙ্ক যদি সলভ না করি তাহলে আমরা হয়তো এটা ঠিক মতো বুঝতে পারবো না। তো আমরা এখানে অঙ্কটাতে কি বলছি খেয়াল করে দেখেন। বলা হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 50√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। যদি আবারও রিপিট করছি, ঘন্টায় 50 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 50√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। আমাদের প্রথম প্রশ্ন, দুটো প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্ন করেছে ট্রাকটি কোন দিকে চলছে, আমাদের জানতে চাওয়া হচ্ছে ট্রাকটির দিক কত, ট্রাকটি আসলে কোন দিকে চলছে, এবং দ্বিতীয়ত জিজ্ঞাসা করা হয়েছে ট্রাকটির বেগ কত। ঠিক আছে, দিক কত বলেছে এবং বেগ কত। যদিও প্রশ্নটা একটু রিডান্ডেন্টের জন্য যখন আমি বলবো ট্রাকটির বেগ কত, বেগ একটি ভেক্টর রাশি, এবং সেই ভেক্টর রাশির মানগুলো বের করার জন্য অবশ্যই আমাদেরকে হচ্ছে গিয়ে মান এবং দিক দুটোই বলতে হয়। ঠিক আছে, শুধুমাত্র ভেক্টর রাশিকে মান দিয়ে প্রকাশ করা যায় না। বাট স্টিল কোয়েশ্চেন যেহেতু এভাবে করেছে, আমরা এভাবে অ্যান্সার করবো। তো 1 নম্বর কোয়েশ্চেনটা, 2 নম্বর কোয়েশ্চেনটা যেটাই অ্যান্সার করি না কেন ভাইয়া, আমি আপনাদেরকে আগেও হয়তো বলেছি, আজকেও বলবো, যে যখনই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে চিত্র এঁকে ফেলা। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা মানেই আমরা কি করব, চিত্র এঁকে ফেলবো। এখন আপনারা একটু জলদি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ঘন্টায় 50 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান যে গাড়িটি আছে, সেটি কি গাড়ির প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ। দেখি আপনারা পাচ্ছেন কতটুকু। ঠিক আছে, এটা কি আপেক্ষিক বেগ নাকি প্রকৃত বেগ, অথবা গাড়ির চালক যেই ট্রাককে দেখতে পাচ্ছে সেই ট্রাকেরটা, সেটা কি আপেক্ষিক বেগ নাকি প্রকৃত বেগ। ঠিক আছে, এই কথাটা একটু আপনারা আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানিয়ে দিন। ঠিক আছে, আমি দেখি কমেন্ট গুলো একটু। খুবই দুঃখিত। আপেক্ষিক, এই তো চমৎকার, অনেকেই বলতে পারছেন কিছু আপেক্ষিক বেগ কিছু প্রকৃত বেগ। হ্যাঁ, এটা আপনারা যারা বলছেন যে গাড়ির প্রকৃত বেগ কিন্তু ট্রাকের আপেক্ষিক বেগ, আপনারা একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাকে অলরেডি অনেকে হচ্ছে কি ইকুয়েশনও বলে দিয়েছেন। ইকুয়েশন গুলো বলে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে খুবই ট্রাক অ্যাকচুয়াল, গাড়িটা অ্যাকচুয়াল, ট্রাক রিলেটিভ। এক্স্যাক্টলি প্রথমটা রিয়েল, পরেরটা রিলেটিভ। ভাইয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই তো আপনারা চমৎকার অ্যাটেনশন দিয়ে আসলে কিন্তু ক্লাস করছেন। আমার খুব ভালো লাগলো, জিনিসটা খুবই ভালো লাগলো। আচ্ছা, এনিওয়েজ, এরপর আমরা যাব হচ্ছে গিয়ে অঙ্কটা সলিউশনের দিকে। তো যেহেতু বুঝে গেছি কে কোন দিকে যাচ্ছে এবং কোনটা প্রকৃত কোনটা আপেক্ষিক, আমি তাও একটু ছোট্ট করে বলতে চাই। হ্যাঁ, যেহেতু গাড়িটি গতিশীল, দেখেন বলা হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি, তারপরে একটা গতিশীল গাড়ি একটা ট্রাককে দেখেছে। একটা গতিশীল গাড়ি যখন একটা ট্রাককে দেখবে, সে কখনোই প্রকৃত বেগ দেখা সম্ভব না। গতিশীল গাড়ি থেকে কখনোই প্রকৃত বেগ দেখা সম্ভব না। প্রকৃত বেগ দেখতে হলে তাকে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির হতে হয়। আমরা প্রকৃত বেগ বলতে কি বুঝি আসলে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির দর্শক যা দেখবে সেটাই তো প্রকৃত বেগ। কিন্তু এখানে গতিশীল একজন প্রসঙ্গ কাঠামো পর্যবেক্ষক, গতিশীল একজন দর্শক প্রসঙ্গ বস্তুকে দেখছে, অবশ্যই সে আপেক্ষিক বেগ দেখবে। সো ট্রাকেরটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, কিন্তু গাড়িটা হচ্ছে প্রকৃত বেগ। কারণ গাড়ির কথা কে বলছে, গাড়ির কথা যে প্রশ্ন বর্ণনা করছে, আমি আপনাদেরকে বলছি যে আমি ধরেন আমি দেখতেছি একটা গাড়ি 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এবং সেই গাড়ি চালক চিল্লাইতে আমাকে বলছে, ভাই ওই দেখে একটা ট্রাক যাচ্ছে 50√3 কিলোমিটার বেগে। ও আমাকে বলতেছে। তো আমি আপনাকে ওই কথাটাই ধরেন, ওই যে ন্যারেশন পড়ছি না আমরা, ন্যারেশনকে ওই যে ট্রান্সফর্ম করতে হয় না, ন্যারেশন ইংরেজিতে বলে, আমি বাংলায় বলে গেছি বাচ্য পরিবর্তন, বোধহয় বাংলা ব্যাকরণে বলে। সো বাচ্য পরিবর্তন করে আমি আপনাদেরকে এসে বলছি, আমি তো দেখলাম একটা গাড়ি চালক 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, উনি আমাকে চিল্লায় বললো যে উনি আবার একটা ট্রাককে 50√3 বেগে উত্তর দিকে যেতে দেখছে।
এরকম আর কি ব্যাপারটা আমাদের কাছে প্রশ্নটা বলা হয়েছে, ঠিক আছে? এনিওয়েজ, তো আমরা এখন যদি উত্তর পূর্ব দক্ষিণ এই সব ডিরেকশন গুলোকে ঠিকঠাক মতো দিয়ে দেই, কম্পাসটা আঁকি, হ্যাঁ? So এই হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি উত্তর এবং দক্ষিণের ডিরেকশন, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে ধরে নিচ্ছি আমাদের জন্য সাউথ। এবং এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটাকে আমি ধরে নিব হচ্ছে গিয়ে ইস্ট এবং ওয়েস্ট। সো আমাদের গাড়ি কোন দিকে আছে? গাড়ি আছে ইস্ট ডিরেকশনে, ঠিক আছে? সো ইস্ট ডিরেকশনে যখন গাড়ি আছে, সেটাকে আমি বলে দিলাম হচ্ছে গিয়ে ভিসি এর বেগ। ভিসি এর বেগ কত? 50 কিলোমিটার/আওয়ার। এবং গাড়ি চালক হচ্ছে গিয়ে এই বরাবর যে ব্যক্তি দেখেছে, সেই ব্যক্তি কি দেখেছে? সে দেখেছে ট্রাকের আপেক্ষিক বেগ না প্রকৃত বেগ, দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাক উইথ রেসপেক্ট টু দ্য কার। ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে, দ্যাট ইজ বাই ভিটিসি লিখেছি। ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে লিখেছে, সো দ্যাট ইজ ভিটিসি। এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য দেওয়া আছে, এগুলোই দেওয়া আছে। এবং ভিটিসির মান কতটুকু বলা আছে? ভিটিসির মান বলা আছে 50√3 কিলোমিটার, ঠিক আছে? এখানে ভিসিটাকে আমি একটা ভেক্টর চিহ্ন দিয়ে বলি, তাহলে হয়তো বা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, আমরা এখানে যেহেতু আপেক্ষিক বেগ পেয়ে গেছি, কার আপেক্ষিক বেগ দেখতে পাচ্ছি? এটা ট্রাকের আপেক্ষিক বেগ, তাই না? সো ট্রাকের আপেক্ষিক বেগটাকে আমি এইভাবে লিখি, এটা হচ্ছে আমাদের জন্য ট্রাকের আপেক্ষিক বেগ ইকুয়ালস টু, ট্রাকের আপেক্ষিক বেগ ভিটিসি ইকুয়ালস টু, আমি কি বলবো? ভিটিসি ইজ ইকুয়ালস টু, আমি বলবো হচ্ছে কার আপেক্ষিক বেগ? ট্রাকের। প্রকৃত বেগ হবে ট্রাকের। কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? গাড়ির সাপেক্ষে। বিপরীত বেগ হবে গাড়ির। তো এরকম করে সমীকরণটা বলতে পারি না? বা এখানে বলতে পারি আমরা ভিটিসি ইজ ইকুয়ালস টু ভিটি মাইনাস ভিসি, অথবা এখান থেকে আমি ট্রাকের জন্য বলতে পারি ভিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভিটিসি প্লাস ভিসি। ভিটিসি প্লাস ভিসি, এরকম করে সমীকরণ বলতে পারি, ঠিক আছে? এখন আপনারা দেখেন, আমার কাছে বলেছে ট্রাক কোন দিকে চলছে এবং ট্রাকের বেগ কত। ট্রাক কোন দিকে চলছে, ট্রাকের বেগ কত। এখন আমি এভাবে কেন ইকুয়েশনটা সেট করলাম? কারণ আমরা এখন বুঝতে পারছি যে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ এবং গাড়ির প্রকৃত বেগ, যেই দুটো সমীকরণ বা যেই দুটো রাশি আমাদের কাছে দেওয়া আছে, তাদের যে ভেক্টর লব্ধি হবে, সেই ভেক্টর লব্ধিটা বের করতে পারলেই কিন্তু আমরা ট্রাকের বেগ বের করতে পারবো। এই যে এই সমীকরণ থেকে বলতে পারি, ঠিক আছে? এই সমীকরণ থেকে আমরা বলতে পারি, ওকে? সো যদি তাই হয়, আমরা 1 নাম্বার সলিউশনে কি চেয়েছি? আচ্ছা, আমরা কি 2 নাম্বারটা সলিউশন করি, কারণ 2 নাম্বারটা সলিউশন করলে 1 নাম্বারটা হয়ে যাবে। 2 নাম্বারটাতে বলেছে ট্রাকের বেগ কত। তো ট্রাকের বেগ ভিটিসি, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এটা মানে ভিটিসি এবং ভিসি, এই যে উপাংশ দুটোর কথা বলা হচ্ছে, ভিটিসি এবং ভিসি, এই দুটো উপাংশ পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করছে। আলফা ইকুয়ালস টু কতটুকু? আলফা ইকুয়ালস টু পরস্পর 90 ডিগ্রি কোণে তারা কাজ করছে। যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে আমরা কিন্তু গত ক্লাসে বা প্রথম ক্লাসে বলেছিলাম ভেক্টরের জন্য আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে গিয়ে যে লব্ধিটা আমরা চাচ্ছি, সেই লব্ধি পিথাগোরাসের উপপাদ্য থেকে নিয়ে আসা যায়। ভিটিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার, ভিটিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। এই ভিটি ইকুয়ালস টু তাহলে মান কতটুকু হবে? ভিটিসি এর মান কত? ভিটিসি এর মান বলে দিয়েছে 50√3, এবং ভিসি এর মান কত? 50 কিলোমিটার। তো মানগুলো যদি বসিয়ে দেই, 50√3 হোল স্কোয়ার প্লাস 50 হোল স্কোয়ার। আমাকে একটু আপনারা বলেন যে এই ট্রাকের মান আপনারা কত বের করতে পারছেন? আমি একটু ট্রাই করে দেখি, আসলে আপনাদের জন্য অপেক্ষা করব না। আমি হচ্ছে গিয়ে মাইন্ড করেন না প্লিজ, হ্যাঁ? আপনাদের জন্য অপেক্ষা করতেছি না ভাইয়া, কারণ আমার জন্য 100 আসছে। আচ্ছা, কেউ একজন জানি কমেন্টে আমাকে আগেই বলে দিয়েছিলেন যে এই মানটা 100 হবে। তো 100 একক কি বলবো? একক বলবো কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার, বিকজ প্রতি ঘন্টায় বলেছে কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? এককগুলো বলতে হবে, খুবই দুঃখিত আমি প্রথমে একক বলিনি। এটা তো গেল বেগ, বেগের মান কত, মান পাইছি। এবার যদি দিক নিয়ে কথা বলি, দিক নিয়ে কথা বলেছি, দিক নিয়ে কথা বলার জন্য চিত্রটা আবার এখানে আঁকি। এই হচ্ছে কি আমাদের ইস্ট ডিরেকশনে গাড়ির ভেলোসিটি ছিল। এই ছিল আমাদের নর্থ ডিরেকশন, উত্তর তো নর্থ ডিরেকশনে। নর্থ ডিরেকশনে আমাদের আপেক্ষিক বেগ ছিল। সুতরাং সেই ট্রাকের যে প্রকৃত বেগ তো এই বরাবর গেল। আমরা যদি এখন বলি প্রকৃত বেগটি থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু, থিটা যেহেতু ভিসি এর সাথে হয়েছে, ভিসি আমাদের জন্য ভূমি বা বেস, এবং ভিটিসি হচ্ছে আমাদের জন্য লম্ব বা পারপেন্ডিকুলার, ঠিক আছে? সো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভিটিসি ওভার ভিসি, ভিটিসি ওভার ভিসি। এটা ইকুয়ালস টু, যদি আমরা এখন কাজ করি, ভিটিসি কত? ভিটিসি হচ্ছে আমাদের জন্য এইমাত্র একটু আগে দেখে এসেছিলাম 50√3, এবং ভিসি কত? ভিসি বোধহয় 50, ইফ আই এম নট রং, তাই না? হ্যাঁ, ভিসি 50। সো ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কত আসছে আমাদের জন্য? ট্যান থিটা ইকুয়ালস টু আসছে √3। ট্যান থিটা যদি √3 হয়, তাহলে থিটার মান কত হবে? আমি ভুলে গেছি, মোস্ট প্রবাবলি
হ্যাঁ 60 ডিগ্রি ঠিকই আছে। সো থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন। জুবাইর ভাইয়া কি আছেন? ভাইরা কি বলছে? ওনারা কি বুঝতে পারছেন? ওকে, আশা করি ভাইয়ারা বুঝতে পারছেন। বা ভাইয়াদের কাছ থেকে অন্য কোনো ইনফরমেশন কি আছে? ওকে, অনেকেই আমাকে অ্যান্সার করছেন 60 ডিগ্রি। 60 ডিগ্রি ভাইয়া 90 ডিগ্রি কিভাবে? একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া 90 ডিগ্রি কিভাবে? ভাই এই জিনিসটা একটু দেখতে পারেন যে হচ্ছে গিয়ে আমরা প্রশ্নে বলেছিলাম যে একটা উত্তর দিক, একটা হচ্ছে উত্তর দিক আর একটা পূর্ব দিক। So, উত্তর এবং পূর্ব দিকের মধ্যবর্তী কোণ তো ভাইয়া অবশ্যই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হবে। এর থেকে অন্য কিছু তো আসলে ডিফারেন্ট হওয়া উচিত না। সো ক্লিয়ার, চমৎকার চমৎকার, অনেকের ক্লিয়ার হয়েছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া। বিশ্বাস করেন এত ভালো লাগতেছে আজকে আপনাদের ক্লাসটা নিতে আমার। চলেন পরবর্তী অঙ্ক আছে। এই সলিউশনটা আমি ভাবছিলাম যে ওই 2 পেজে শেষ করতে পারবো না, দিস ইজ ওয়াই এটা আমরা রাখছি। পরের অঙ্কটা আমরা চলে যাই। পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটা কি বলছে? বলছে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? ঠিক আছে, কত কোণে ছাতা ধরতে হবে? এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা ইনশাল্লাহ এবার সলভ করব। ঠিক আছে, ভাইয়া ভিটিসি লম্ব কেন হলো? ভাইয়া একটু যদি আরেকবার রিভিউ করেন তাহলে দেখবেন। হ্যাঁ, একবার রিভিউ করলেই আপনি দেখবেন ভিটিসি এই জন্য লম্ব হলো। লম্ব না বলেছি উত্তর দিকে, এই দিক উত্তর দিক, এই দিক পূর্ব দিক। উত্তর এবং পূর্ব দিক পরস্পর লম্ব না? কম্পাস বের করলেই বুঝে যাবেন, এইটুকু কম্পাস বের করলেই আপনি ইনশাল্লাহ বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আবার পরবর্তী অঙ্কে চলে আসি। এই অঙ্কগুলো কিন্তু আমি আবারও, যদি আপনাদের প্রবলেম থাকে আপনাদের কাছ থেকে তো আমরা ডেটা কালেক্ট করছি ইনশাল্লাহ। প্রবলেম সলভিং ক্লাস যদি আমি সময় সুযোগ করতে পারি আপনাদের সবার সাথে মিলে, আমি অবশ্যই প্রবলেম সলভিং ক্লাস নিবো। এখানে অনেক চমৎকার চমৎকার কন্টেন্ট আমি আপনাদের জন্য আরো রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এনিওয়েজ, তো যেটা বলছিলাম, বলা হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার/সেকেন্ড বেগে লম্ব হবে পতিত বৃষ্টির সম্মুখীন হবে। এবার আমাকে জানিয়ে দেন এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, খুবই কমন প্রশ্ন, এটা সবাই সলভ করতে পারে, আমি জানি ভাইয়া, কোনো সমস্যা নাই। বাট স্টিল অনেকেই পারেন না। আমি কিছু বেসিক এখানে দেখাতে চাই, বিকজ এগুলোর উপর বেস করে আমি কিছু অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক তো দিব ইনশাল্লাহ। সো আগে দেখাতে চাই। আমাকে বলেন এখানে কোনটা প্রকৃত বেগ, কোনটা আপেক্ষিক বেগ? কোনটা প্রকৃত বেগ, কোনটা আপেক্ষিক বেগ? এখানে কিন্তু দুইটাই প্রকৃত বেগ। দুইটা প্রকৃত বেগ কেন আপনাকে বুঝতে হবে। এই বিবৃতিটা কিভাবে দেওয়া হচ্ছে? ধরেন আমি আমার বাসার বারান্দায় বসে দেখতে পাচ্ছি একজন লোক দৌড়াচ্ছে, তো আমি বলতেছি যে এই দেখো একটা লোক 4 মিটার/সেকেন্ড থেকে দৌড়ায় যাচ্ছে, এবং তার উপর বৃষ্টি শুরু হয়েছে, আমি দেখতেছি বৃষ্টি পড়তেছে বারান্দায় বসে, কিন্তু বৃষ্টি পড়তেছে কত বেগে? 6 মিটার/সেকেন্ড বেগে। পুরো ইনফরমেশনটা আমি দিচ্ছি। এখানে কিন্তু দৌড়ে যাওয়া লোক কিছু বলতেছে না। ঠিক আছে, দৌড়ে যাওয়ার লোক কিছু বলতেছে না। ঠিক আছে, তো আমরা বলবো 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময়। ঠিক আছে, খুব ভালো কথা। আমরা ধরলাম এই হচ্ছে গিয়ে 4 মিটার/সেকেন্ড বেগে একজন ভদ্রলোক দৌড়াচ্ছেন। 4 মিটার/সেকেন্ড বেগে একজন ভদ্রলোক দৌড়াচ্ছেন, এবং তার মাথার উপরে 6 মিটার/সেকেন্ড বেগে হচ্ছে গিয়ে একজন মানে একজন না, বৃষ্টিপাত হচ্ছে। 6 মিটার/সেকেন্ড বেগে হচ্ছে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে। তো যেহেতু দুটো জিনিস আমি বলছি, আমি দেখে বলছি, সো অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কি, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য প্রকৃত বেগ। খুব ভালো কথা। আমাকে বৃষ্টির হাত থেকে যদি বললে, আমি যদি বলি যে ভাই আপনারা তো ছাতা নাই, ছাতা ধরেন, এবং আমি তাকে উত্তর বলতে চাই যে ভাই আপনি এত ডিগ্রি কোণে ছাতা ধরেন, কিছু একটা থিটা কোণে ছাতা ধরেন, তো সে আমাকে তো জিজ্ঞেস করতেছে হয়তো বা, তাকে আমি কিভাবে সেই রিপ্লাইটা দিব? তো আমরা তাহলে লোকের সাপেক্ষে ধরে নিচ্ছি এটা দ্য ভেলোসিটি অফ দ্য ম্যান ভিএম, এবং এটা দ্য ভেলোসিটি অফ দ্য রেইন ভিআর। আমরা লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই বেসিক্যালি। সো লোকের সাপেক্ষে যেহেতু বের করব, তাহলে লোকের বেগটাকে আমরা বিপরীত উপাংশ নিব। এই হবে আমাদের জন্য হচ্ছে গিয়ে -vm, এবং -vm এবং vr এদের লব্ধি হবে হচ্ছে গিয়ে আমাদের জন্য vrm, দ্য ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। ঠিক আছে, দ্য ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান, কারণ ছাতা ধরবে কে? ছাতা ধরবে লোক। সো লোক তার নিজের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চায়, লোকের উপর যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির হাত থেকে যেহেতু রক্ষা পাচ্ছে। কিন্তু আপনি কিন্তু ভাইয়া এই অ্যাঙ্গেলে ছাতা ধরবেন না। আপনি যেহেতু বৃষ্টি দেখেন, বৃষ্টি হচ্ছে কোন কোয়াড্রেন্টে? বৃষ্টি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। ছাতা ধরবেন কোন দিকে? ছাতা ধরবেন আপনি ফার্স্ট কোয়াড্রেন্টে। কারণ আপনি যদি বৃষ্টির দিকে ছাতা ধরেন, ছাতা যদি উল্টা করে ধরেন, তাহলে বৃষ্টির পানি আপনি জমা করবেন, আপনি বৃষ্টি থেকে রক্ষা পাবেন না।
আপনি বৃষ্টির পানির থেকে রক্ষা পেতে চান, সো যেদিকে বৃষ্টি পড়ছে তার বিপরীত দিকে ছাতার মাথাটা রাখতে হবে, এরকম না? সো ছাতাটাকে আমি এইভাবে বাড়াই দিব, এই নীল ডিরেকশনে ফার্স্ট কোয়াড্রেন্ট বরাবর বাড়াই দিব, ঠিক আছে? এখন নর্মালি ছাতা ধরি আমরা কি হিসেবে, উলম্বের সাথে, খাড়া লম্বের সাথে ধরি। সো এখান থেকে আমি ঘুরাবো, এখান থেকে আমি ঘুরাবো, কোন দিকে ঘুরাবো দেখেন, উলম্বের সাথে আমার ঘূর্ণনটা হইতে হবে কোন দিকে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ঠিক আছে? ঘড়ির কাটার দিকে যদি ঘুরে যায় থিটাটা কিন্তু নেগেটিভ হবে, থিটাটা কিন্তু নেগেটিভ বলতে হবে আমাকে এখানে, ঠিক আছে? কত করে ছাতা ধরতে হবে আমাকে, যদি উলম্বের সাথে কোণ বলি আমরা এখানে কিন্তু হচ্ছে গিয়ে অবশ্যই এই উলম্বের কোণটাকে নেগেটিভ বলতে হবে, বিকজ ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা যাচ্ছি, ঠিক আছে? সো আমরা যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছি, আগে এই থিটার মান বের করি, তারপর না মাইনাস প্লাসের কথা হবে। তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু হবে, থিটাটা কার সাথে নিয়েছি, উলম্বের সাথে। কেন আপনি যদি চান ভূমির সাথে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ভূমির সাথে নেন, অবশ্যই হবে অঙ্ক। কিন্তু আমার কথা হচ্ছে আমরা সাধারণত ছাতাটাকে ধরি কোন দিকে, উলম্বের সাথে। তো উলম্বের সাথে বাঁকাবো, ছাতা খুলছি, বৃষ্টি পড়তেছে, এই জন্য হচ্ছে গিয়ে উলম্বের সাথে একটু বাঁকায় ধরছি, বুঝতে পারছেন? এইভাবে কাজ করছি আমরা আসলে, এভাবে চিন্তা করছি আমরা আসলে, ঠিক আছে? ওকে, আমি আবারও বলতেছি, লোক যাচ্ছে সোজা, দৌড়াচ্ছে, ওপর থেকে বৃষ্টি পড়তেছে, খুব ভালো কথা। আমরা এখন কি করছি, আমরা বলছি মাইনাস ভিএম টা নিতে হবে, কজ আমরা ভিআরএম চাই, এবং এই থিটাটা আমরা হচ্ছে গিয়ে উলম্বের সাথে নিয়েছি, ঠিক আছে? এই কোণটাতে বৃষ্টি যেহেতু পড়বে থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে? আমরা ছাতা ধরবো ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং ট্যান থিটা কার সাথে হয়েছে, থিটা কোণটা কার সাথে হয়েছে, থিটা হয়েছে ভিআর এর সাথে। সো ভিআর হচ্ছে আমাদের জন্য ভূমি, এবং ভিএম হচ্ছে আমাদের জন্য লম্ব, ঠিক আছে? এবং যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাব, আমরা থিটার মানটা অবশ্যই নেগেটিভ বলবো, যে উলম্বের সাথে মাইনাস সামথিং করে। সো থিটা ইকুয়ালস টু কি হবে, থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ভিএম, কত, ভিএম হচ্ছে 4/6, অথবা আমরা বলতে পারি ট্যান ইনভার্স 2/3, তাই তো হওয়া উচিত। সো ট্যান ইনভার্স 2/3 উলম্বের সাথে আমরা এখানে বলবো উলম্বের সাথে -33.7 ডিগ্রি কোণে, মানে আমি যেভাবে চিত্র আঁকছি সেই চিত্র অনুযায়ী আমরা অ্যান্সার দিছি, উলম্বের সাথে -33.7 ডিগ্রি কোণে আমরা বাঁকাইছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন এতটুকু। ভাইয়া বৃষ্টি কেন থার্ড ঘরে পড়বে, কারণ ভাইয়া একটা সিম্পল জিনিস আমি আপনাদেরকে বুঝাই বলি। বৃষ্টির পানির ফোঁটা, তো বৃষ্টি নিচে পড়ে কেন, নিচে পড়ে তার ওজনের জন্য, বৃষ্টিতে জীবনে উপরে উঠবে না, ফার্স্ট অফ অল বৃষ্টিতে জীবনে উপরে ওঠা সম্ভব না, তো উপরে ওঠা তার জন্য কখনোই সম্ভব না, বৃষ্টি নিচের দিকে নামবে। এখন যদি এই বৃষ্টি বেঁকে যায়, কোনো কারণে বেঁকে যায়, সে হাইয়েস্ট বেঁকে ফোর্থ কোয়াড্রেন্ট বরাবর পড়তে পারে, অথবা সে বেঁকে থার্ড কোয়াড্রেন্ট বরাবর পড়তে পারে। বৃষ্টি নিচে নামার জন্য আর কোনো কিন্তু জায়গা নাই, হয় সোজা নিচে পড়বে, না হলে এই দিক বরাবর পড়বে, না হলে এই দিক বরাবর পড়বে। এই তিনটা দিক ছাড়া বৃষ্টির পড়ার কোনো উপায় নাই। বৃষ্টি কি উপরের দিকে উঠবে? বৃষ্টি তো জীবনে উপরের দিকে উঠবে না, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? বৃষ্টি কিন্তু জীবনে উপরের দিকে উঠবে না, ঠিক আছে? তো বৃষ্টি যেহেতু নিচের দিকে নামার তিনটা অপশন, আইদার খাড়া নিচের দিকে নামবে, এটা তো খাড়া হয় নাই, এই নীল রেখা বরাবর খাড়া নিচের দিকে নামবে, অথবা ডান দিকে বেঁকে নামবে, অথবা বাম দিকে বেঁকে নামবে। ডান দিকে বেঁকে নামলেই তো ফোর্থ কোয়াড্রেন্ট বরাবর যাচ্ছে, আর বাম দিকে নামলেই তো হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্ট বরাবর নিচে নামতেছে, ব্যাপারটা এরকম না? সো এই দিক হচ্ছে কি, আমরা যদি চিন্তা করি, এই দিক হচ্ছে কি আমাদের জন্য কি ফোর্থ কোয়াড্রেন্ট, এটা আমাদের জন্য থার্ড কোয়াড্রেন্ট, যেটা আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি আর কি আসলে, ঠিক আছে? ওকে, চমৎকার, চমৎকার। সো দ্যাট ইজ ইট, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতেই পারছেন, ঠিক আছে? আশা করি এতটুকুতে আপনাদের কোনো সমস্যা নাই। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। ওকে, সো আমরা আবার আগের ইয়েতে যাই। আমরা এখান থেকে থিটার মান কত, উলম্বের সাথে -33.7 ডিগ্রি কোণ, এবং ভাইয়া না, ভূমির সাথে নিলে ভুল হবে না, অবশ্যই ভুল হবে না, আপনি নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার মতো করে করছি আর কি, ঠিক আছে? ওকে, কেন মাইনাস, কারণ হচ্ছে কি ভাইয়া, ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ, ভাইয়া কোণের বেসিক সংজ্ঞা, অন্য কিছু না। এনিওয়েজ, এবার হচ্ছে গিয়ে একটা অঙ্ক। এই অঙ্কটা দেখেন, একজন ব্যক্তির অনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে,
তার মনে হচ্ছে বৃষ্টি উলম্ব হবে, ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগ এবং দিক নির্ণয় করতে বলেছে আমাদের কাছে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব, এই অঙ্কটা করে ফেলেন, আপনারা পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ করে ফেলতে পারবো, ঠিক আছে? যারা যারা বুঝতে পারছেন না, তারা তারা হচ্ছে গিয়ে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, রেকর্ডেড থাকবে, আরো একবার দেখে নিন এই পার্টটা, ইনশাল্লাহ বুঝে যাবেন। বিশ্বাস করেন ভাইয়া, এখন হয়তো বা কোনো কারণে ফোকাস চলে গিয়েছিল, এই জন্য বুঝতে পারছেন না, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ তাও যদি সমস্যা থাকে, তাও হচ্ছে গিয়ে আমরা ইয়ে করব, ঠিক আছে? তাও হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমরা, যদি প্রবলেম থাকে, প্রবলেম সলভিং ক্লাস এগুলো বলে দেবো, ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে গিয়ে এই অঙ্কটাও আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে সোজা পূর্ব দিকে এবং একটি বাস 40 কিলোমিটার/আওয়ার বেগে সোজা দক্ষিণ দিকে যাচ্ছে। ট্রেনে বসা যাত্রী বাসটি কত বেগে এবং কোন দিকে যেতে দেখবে, ঠিক আছে? এই অঙ্কটা আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করবেন, করতে পারলে অবশ্যই ভালো, না পারলে ভাইয়া ইনশাল্লাহ আছি, করে দিব, ঠিক আছে? ওকে। এই অঙ্কটাও পারবেন আশা করি, এই অঙ্কটাও হোমওয়ার্ক দিয়ে দিতে পারি। একই রকম অঙ্ক আমি বারবার হোমওয়ার্ক দিচ্ছি এই জন্য ভাইয়া, আমি আপনাদেরকে একটু আমার নিজের ইন্টার লাইফের কথা স্মরণ করি, মানে শেয়ার করি, ঠিক আছে? সেটা হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, শুধুমাত্র ভেক্টর চ্যাপ্টারের উপরে আমি 450টা অঙ্ক করছিলাম। দিস ইজ ট্রু, আল্লাহ আমার সাক্ষী, আমি 450টা অঙ্ক করেছিলাম, সত্যি কথা। এবং এর পরের চ্যাপ্টার গুলোতে আমি আর অঙ্কে নাম্বার দিই না যে কতগুলো অঙ্ক করছি, বিকজ আমার প্র্যাকটিস করতে তো আমি 1 2 3 করে নাম্বার দিয়ে করতাম। এবং এই অভ্যাসটা করিয়েছিলেন আমাদের কলেজে তিতাস ভিনসেন্ট রোজারিও নামে একজন টিচার ছিলেন, এখনো আছেন উনি, বোধহয় এখন মোস্ট প্রবাবলি আমাদের কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের হেড। তারও আগে আমরা সুশান্ত স্যারের ক্লাস পেয়েছি, আমরা বদরুল আলম স্যারের ক্লাস পেয়েছি ফিজিক্স ডিপার্টমেন্টে। বেসিক্যালি এই স্যারদের ক্লাস করে আমার ফিজিক্সের প্রতি ভালোবাসা এসেছে, সেখান থেকে আমার ফিজিক্স পড়ার আসলে বা পড়ানোর ব্যাপারটা এসছে। আমি যখন সেই 2009 সালে ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, 9 সালে, হ্যাঁ 2009 সালে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, আমি তখন আমার সামনে ফিজিক্সের 5টা বই রেখে পড়তাম। বিশ্বাস করবেন কিনা আমি জানি না। তপন স্যারের বই, তফাজ্জল স্যারের বই, সুশান্ত স্যারের বই, গিয়াসউদ্দিন স্যারের বই, আর আমির হোসেন এবং ইসাক স্যারের বই, 5টা বই আমার টেবিলে সবসময় ফিজিক্সের থাকতো। ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা। দ্যাট ইজ হাউ আই ইউজ টু স্টাডি, সত্যি কথা বলতে, বিকজ আমার পড়তে প্রচন্ড ভালো লাগতো। এবং আমরা যে কলেজে পড়াশোনা করতাম, সেই কলেজে আসলে মানে যদি ভালো করে আমি ম্যাথমেটিক্স প্র্যাকটিস না করতাম, আমরা আসলে পাস করতে পারতাম না, ঠিক আছে? আমি জানি না নটরডেম কলেজে যারা আছেন এখানে, নটরডেম কলেজের, তারা বুঝতে পারবেন যে কুইজে আমাদেরকে কিরকম প্যারা দেওয়া হয় আর কি আসলে, ঠিক আছে? তো প্রচুর প্রচুর প্র্যাকটিস করছে। এবং দিস ইজ ভাই, বিশ্বাস করেন, আমি যখন হচ্ছে গিয়ে বুয়েট অ্যাডমিশন টেস্ট দিয়েছি বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়েছি, আমার আসলে খুব একটা টেনশন ছিল না, বিকজ আমি ইন্টার লাইফে টেস্ট পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার পরে প্রচুর শক্তভাবে পড়াশোনা করেছি এবং আলহামদুলিল্লাহ আমার টিচাররা অনেক হেল্প করছে, এটা আমি স্বীকার করবো অবশ্যই। যেই কারণে আমি আপনাদেরকে বলি যে আমাকে কখনো ভাইয়া বলবেন বা ভাইয়া বলবেন, স্যার বলবেন না। আমি সবসময় এই জিনিসটা বলি, আমাকে কোনো স্যার বলবেন না। কারণ আপনারা এখনো হয়তো তিতাস স্যারের ক্লাস করেন, আপনারা এখনো হয়তো রেজা স্যারের ক্লাস করেন ম্যাথে, অনেকেই, তাই না? সো আপনারা যদি তাদেরকেও স্যার বলেন, আমাকেও এসে স্যার বলেন, আমার কাছে মনে হয় আমি কি তাহলে তিতাস স্যারের সমান হয়ে গেলাম? এটা তো কখনো সম্ভব না। আমি তো কখনো তিতাস স্যারের সমান হতে পারবো না, এটা অসম্ভব একটা ব্যাপার, বুঝছেন? তো আমি কখনোই মানে চিন্তা করি না যে আসলে ভাইয়া কি বলবো, মানে আমাকে আপনারা স্যার বলবেন, আমাকে ভাইয়া বলবেন। আমি কখনোই আমার টিচারদের সমকক্ষ হইতে পারবো না, এটা একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে ভাইয়া, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। আপনি যত বেশি কষ্ট করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, রাত্রি জাগরণ করতে হবে। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কাদির স্যার নামে একজন স্যার ছিলেন। সো স্কুলে পড়তাম আর কি, আইডিয়াল স্কুলে। সো কাদির স্যার বলতো রাত্রি জাগরণ করতে হবে, জিকির করতে হবে, ঠিক আছে? জিকির করতে হবে। সো প্রচুর জিকির করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, রাত্রি জাগরণ করে জিকির মানে বারবার বারবার পড়তে হবে। ইনফ্যাক্ট কোরআন শরীফেও তো ভাইয়া আপনি হচ্ছে গিয়ে বারবার বারবার পড়তে বলা হয়েছে কেন? Because যতবার পড়বেন ততবার আপনি হচ্ছে গিয়ে তত বেশি নেকি পাবেন, এই কারণে তত বুঝবেন জিনিসটা। তো প্রচুর পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে আটকায় যাচ্ছে, নাহিয়ান ভাইয়াকে বলেন, নাহিয়ান ভাইয়াকে বলেন আমি আছি ইনশাল্লাহ। অপর ভাইয়াকে বলেন, অপর ভাইয়া আছে ইনশাল্লাহ। আমরা সবাই আছি আপনাদের জন্য, দিন রাত খাটবো, কোনো সমস্যা নাই। আমরা রাখলে ঘুমাবো না, আপনারা তাও প্র্যাকটিস করেন, আপনারা ভালো একটা জায়গায় চলে যান, এটা আমরা চাই, এটা আমরা চাই। প্লিজ এই কাজটা করবেন, ঠিক আছে? আহ আমাকে স্যার সম্বোধন না করলে আমি খারাপ ভাবো না, আমার জন্য এটা শুধুমাত্র আমাকে ভাইয়া বলেন, বাকিদের আপনারা স্যার বলতেই পারেন। ওনারা অবশ্যই অনেক দিন ধরে পড়াচ্ছেন, অনেক বেশি গুরুজন ওনারা, বাট আমাকে ভাইয়া বলেন, আমি তাহলে লজ্জা পেয়ে যাবো। এনিওয়েজ, অনেক কথাবার্তা বলছি, খুবই দুঃখিত, খুবই দুঃখিত, আপনাদের টাইম নষ্ট করছি, টাইমটা খুবই প্রেশাস, ঠিক আছে? আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্লাসে এগুলো লাগলে এরকম নিয়ে একটা মানে ক্লাসই নিবো, যে আপনাদেরকে শুধু দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সমস্যা নাই, বা স্টেটাস লিখে দিব আপনাদের জন্য। আপাতত পড়াশোনায় আসি, হ্যাঁ।
সো ভেক্টর বিভাজন আগেও পড়ে এসেছি, ভেক্টর বিভাজন দেখেন এখানে চিত্রে পার্পল কালারের একটা ভেক্টর আছে, ভেক্টর আর, পার্পল কালারের একটা ভেক্টর আছে, ভেক্টর হচ্ছে আর। সেই আর ভেক্টরকে যদি দুটো উপাংশে ভাগ করি আমরা হচ্ছে গিয়ে এক্স পাবো পজিটিভ, ওয়াই পাবো পজিটিভ। কথাটার মানে একটু বুঝিয়ে বলি, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? যদি আমি আর ভেক্টরটা শুরু ও এবং শেষ এ বিন্দু বলি, ও এ ভেক্টরটি প্রথম চতুর্ভাগের দিকে আছে বলে মনে হচ্ছে। ও এ ভেক্টরটাকে দেখে মনে হচ্ছে সে প্রথম চতুর্ভাগের দিকে আছে। তো প্রথম চতুর্ভাগের দিকে থাকা যে ভেক্টরটি আছে সেই ভেক্টরটিকে যদি আপনি উপাংশে ভাগ করেন, উপাংশে ভাগ করলে আপনি বলবেন এক্স প্লাস এবং ওয়াই প্লাস, কজ প্রথম চতুর্ভাগে এক্স ও পজিটিভ থাকে, ওয়াই ও পজিটিভ থাকে। সো এক্স প্লাসের দিক কোনটা? ডান দিকে। ওয়াই প্লাসের দিক কোনটা? উপরের দিকে। সো লম্ব উপাংশে বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টস এ ভাগ করলে, যারা ইংলিশ ভার্সন আছেন তাদের জন্য বলছি, সো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করলে আমরা কোয়াড্রেন্ট হিসাব করব, চতুর্ভাগ হিসাব করব। প্রথম চতুর্ভাগে আছে, তার মানে উপাংশ দুটা এক্স পজিটিভ ওয়াই পজিটিভ বরাবর হবে, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ বরাবর হবে, ঠিক আছে? এবং যদি আমরা এরকম করে পুরো কোয়াড্রেন্টটাকে চিন্তা করি, ধরেন আমরা হচ্ছে গিয়ে এরকম একটা গ্রাফ পেপার নিয়ে কাজ করছি। খুবই দুঃখিত, আমার হাত স্লিপ করেছে। হ্যাঁ, ওই যে বললাম তো আমি স্ট্রোক করেছিলাম, এরপর থেকে আমার হাত পা কাঁপাকাঁপি করে, প্লাস অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো এই জন্য হচ্ছে কি একটু হাতে ঘেমে স্লিপারি হয়ে গেছে আর কি। তো এই জন্য আমার দাগগুলো সোজা হয় না। একসময় সোজা হতো, আমরা বিশ্বজিৎ স্যারের ক্লাস করতাম, বিশ্বজিৎ স্যারকে দেখে আমি খুবই অবাক হইতাম যে এক টানে বৃত্ত এঁকে ফেলতো, অমল কৃষ্ণ বণিক স্যার এক টানে বৃত্ত এঁকে ফেলতো। হ্যাঁ, তো এইরকম আমিও প্র্যাকটিস করছিলাম, কিন্তু এখন আর হয় না, মাফ করে দিবেন। তো ধরে নেন এরকম একটা চতুর্ভাগ আমার কাছে আছে, গ্রাফ আমার কাছে আছে। আমি তাহলে বুঝতে পারছি এটা আমাদের জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের জন্য সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের জন্য থার্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের জন্য ফোর্থ কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ওকে, সো ফার্স্ট কোয়াড্রেন্ট বরাবর, প্রথম চতুর্ভাগ বরাবর একটা ভেক্টর আছে। তার মানে কি, প্রথম চতুর্ভাগ বরাবর যে ভেক্টরটি আছে দেখতে এরকম হবে, চিত্র দেখে বোঝেন, দেখতে এরকম হবে। এই হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে যেহেতু এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, উপাংশে যদি ভাগ করেন সেটাকে আমি নীল কালার দিয়ে বোঝাবো না সবুজ কালার দিয়ে বোঝাই। উপাংশ যদি ভাগ করেন তাহলে একটা উপাংশ এক্স অক্ষের উপাংশ পজিটিভ হবে, ওয়াই অক্ষের উপাংশ পজিটিভ হবে, ঠিক আছে? দ্বিতীয় যদি ধরেন আপনার কাছে কোন একটা ভেক্টর দেওয়া আছে, যেই ভেক্টরটা দ্বিতীয় চতুর্ভাগ বরাবর আছে, দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, সবাই জানেন দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে এক্স যাবে বাম দিকে বিকজ এক্স নেগেটিভ, ঠিক আছে? এক্স নেগেটিভ, কিন্তু ওয়াই কি? ওয়াই হচ্ছে পজিটিভ। এই যে ওয়াই পজিটিভ, ভেঙে গেল, উপাংশ ভাগ হয়ে গেল, ঠিক আছে? অনেক সময় উপাংশ থাকে আমরা ভাগ করতে পারি না, সমস্যা হয়। তো সেই জন্য এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাদের কাছে ভরে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এই প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ বরাবর একটা ভেক্টর চিন্তা করেন। তৃতীয় চতুর্ভাগে কি হবে? এক্স ও নেগেটিভ হবে, ওয়াই ও নেগেটিভ হবে, এক্স ও নেগেটিভ হবে, ওয়াই ও নেগেটিভ হবে, এক্স ও নেগেটিভ হবে, ওয়াই ও নেগেটিভ হবে। সো সেদিকে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস, দেখেন বামে এবং নিচে উপাংশগুলো হবে বামে এবং নিচে। এবং ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্ট বরাবর একটা ভেক্টর চিন্তা করেন এবং তাকে যদি উপাংশে ভাগ করেন, ফোর্থ কোয়াড্রেন্ট এক্স পজিটিভ কিন্তু হচ্ছে গিয়ে ওয়াই নেগেটিভ, সো এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ। দেখছেন উপাংশে ভাগ করা কিন্তু খুব একটা কঠিন না, ইনশাল্লাহ পেরে যাবেন, ইনশাল্লাহ পেরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, এই উপাংশগুলো দেখলে হচ্ছে গিয়ে উপাংশ ভাগ করা ইনশাল্লাহ আর সমস্যা হবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো ভেক্টর বিভাজনের প্রয়োগ। লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ, এগুলো হয়তো আপনারা বোঝেন, ঠিক আছে? ধরেন আমি যদি বলি যে এটা হচ্ছে একটা লন রোলার, ঠিক আছে? ধরে নিই এটা একটা লন রোলার। এই লন রোলারটা, লন রোলার না, এটা তো আমি একটা আসলে আঁকছি, তল আঁকছি, এই তলের উপর একটা লন রোলার আছে, ঠিক আছে? এই তলের উপর লন রোলার আছে, সেই চিত্রটাই দিয়েছে। এটাও ধরেন এটা লন মোয়ার, যদিও রোলার না, বাট একই কাজ করবে, ঠিক আছে? সো লন রোলার দেখতে এরকম হবে, এরকম একটা রোলার, ঠিক আছে? সেই রোলারটাকে যদি আমি টান দেই, ভেক্টর বিভাজন করি, টান দিলে হচ্ছে গিয়ে তার উপাংশগুলো দেখতে এরকম হবে, ঠিক আছে? যদি এই কোণটাকে থিটা বলি, এই বলটাকে এফ বলি, তাহলে এটা হয়ে যাবে আমাদের জন্য এফ কস থিটা, এটা হয়ে যাবে এফ সাইন থিটা। আপনারা দেখতে পাচ্ছেন এফ সাইন থিটা বলটি ওজনের বিপরীত দিকে কাজ করছে। এফ সাইন থিটা এবং এমজি পরস্পর বিপরীতমুখী, সুতরাং এটাকে টেনে নিয়ে যাওয়া অনেক 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 বেশি ইজি হবে, বুঝতে পারছেন? সো এটা একবার পড়লে বুঝতে পারবেন। পাখির আকাশে ওরা, সেটাও দেখেন, বার্ড যদি হচ্ছে এই বরাবর, পাখি যদি এই বরাবর গতিশীল হয় এবং বাতাস যদি তাকে এই বরাবর ধাক্কা দেয়, রেজাল্টেন্ট বরাবর হচ্ছে গিয়ে পাখি যাবে, এটা পাখির আকাশে ওরা। এবং পাখির পাখা বরাবর যদি হচ্ছে চিন্তা করি, পাখা বরাবর সে এরকম করে বাতাসগুলোকে ধাক্কা দেয় পিছনের দিকে, এবং এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে গিয়ে
পিছনের দিকে থাকে এবং তার বরাবর একটা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পাখি সামনের দিকে চলে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো একবার পড়লে আপনারা আশা করি বুঝে ফেলতে পারবেন, খুব একটা সমস্যা হওয়া উচিত না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এগুলো এই জন্য মেনশন করে দিয়েছি কারণ এগুলো একবার হলে পড়বেন, প্লিজ এগুলো একবার হলেও পড়বেন, কিভাবে আসলে এগুলো কাজ করে একবার হলেও পড়বেন। যেমন এখানে দেখেন যে এই হচ্ছে গিয়ে একটা নৌকাকে গুণ টানবো, সো এই বরাবর হচ্ছে গিয়ে আমরা যদি সুতার টান রাখি টি এবং টি, তাহলে এই সুতার টানগুলোকে আমি উপাংশে ভাগ করে ফেলতে পারবো। একটা নৌকাকে গুণ টানা হচ্ছে, উপাংশে ভাগ করে ফেলি, এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য দুটো উপাংশ হবে, এই হচ্ছে গিয়ে বাকি এই দুটো উপাংশ হবে। সো যদি এই কোণটাকে থিটা বলি এবং এই কোণটাকে থিটা বলি, তাহলে টি কস থিটা এবং টি কস থিটা এই দুটো সামনের দিকে, কিন্তু এই টি সাইন থিটা এবং নিচের দিকে টি সাইন থিটা পরস্পর কিন্তু ভাইয়া বিপরীতমুখী। ঠিক আছে, পরস্পর কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, সো এই বিপরীতমুখী দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে, সুতরাং শুধুমাত্র 2t cos থিটা যেই বলটি আছে সেটাই হচ্ছে এখানে সামেশন অফ ফোর্স হিসেবে কাজ করবে, সামেশন অফ ফোর্স হিসেবে কাজ করবে, তাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, আর পাখির ওড়াটা অনেকে বুঝেন না, সেটা বলতে চেয়েছেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন এটা একটা পাখি, ধরেন এটা পাখি, এই হচ্ছে গিয়ে পাখির ডানা, এই হচ্ছে পাখির ডানা, আর এটা পাখির মাথা। তো পাখি তার ডানা দিয়ে, ডানা ঝাপটা কি পিছনের দিকে ঝাপটা মারে না? পাখি তার ডানা দিয়ে পিছনের দিকে ঝাপটা মারে। তো এই ডানা দিয়ে বাতাস এদিকে ঝাপটা মারলো, এই ডানা দিয়ে বাতাস এদিকে ঝাপটা মারলো, এই দুইটা ঝাপটার লব্ধি একদম সোজা পিছনের দিকে চলে যাবে। পাখি যখন নিজে পিছনের দিকে বল দিবে, প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। পাখি বাতাসের উপর ধাক্কাগুলা দিয়ে, পাখি কিন্তু বায়ু শূন্য স্থানে যেতে পারবে না, বাতাস লাগবে। সো বায়ু শূন্য স্থানে যেহেতু করতে পারবে না, বাতাস ওয়ালা স্থানে সে যখন এই কাজটা করতেছে, পিছনের দিকে ধাক্কা পাচ্ছে, সে একটা লব্ধি এবং বাতাসের প্রতিক্রিয়া বল পাখিটাকে সোজা ধাক্কা দিচ্ছে, সামনে চলে যাচ্ছে। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কাজ করে, সেই অনুযায়ী পাখি সামনে চলে যায়। ঠিক আছে, আশা করি এগুলো পড়লে একবার বুঝতে পারবেন, দেখলে একবার বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঘোড়ার গাড়িটা না, এটা একবার দেখলে বুঝতে পারবেন। আমরা একটু এখন এই টপিকে চলে আসি, ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে কোন ভেক্টরকে বিন্যাস করা, ত্রিমাত্রিক আয়তাকার বিন্যাসে কোন একটি ভেক্টরকে হচ্ছে বিন্যাস করা। এই জিনিসটা হচ্ছে কি একটু কষ্ট করে দেখেন, হ্যাঁ একটু কষ্ট করে দেখেন প্লিজ, আমি একটু বুঝাই আপনাদেরকে। ধরে নেই এই হচ্ছে এক্স অক্ষ, দেখতে পাচ্ছেন আপনারা এক্স অক্ষ কোনটা? এই হচ্ছে এক্স অক্ষ। ধরেন রুমের ভিতরে বসে আছি, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ধরে নিচ্ছি ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এই হচ্ছে উপরের দিকে জেড অক্ষ, এই হচ্ছে উপরের দিকে জেড অক্ষ। তো এই বরাবর একটা বিন্দু আমি দেখতে পাচ্ছি 1 -2 এবং 3, 1 -2 এবং 3। ঠিক আছে, সো 1 -2 এবং 3 যেহেতু, তার মানে আপনি বুঝতে পারছেন এগুলো ধরে নিচ্ছি আমাদের এক্স ওয়াই জেড ইকুয়েশন। ঠিক আছে, এটা এদিকে এক্স পজিটিভ, এদিকে ওয়াই পজিটিভ এবং উপরের দিকে হচ্ছে জেড পজিটিভ। ঠিক আছে, সো যদি আমরা এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য মূল বিন্দু ধরে নেই, ব্যালম্পাটা খেয়াল করে দেখেন, যদি হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে যদি মূল বিন্দু ধরে নেই, মূল বিন্দু থেকে আমরা আমাদের বস্তু পর্যন্ত একটা প্রসঙ্গ মানে ও থেকে এ পর্যন্ত, এটা এ বিন্দু, ও এ হচ্ছে গিয়ে একটা আমাদের জন্য বলতে পারি এখানে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের জন্য আমরা হচ্ছে গিয়ে যদি তাকে উপাংশে ভাগ করতে চাই, উপাংশে ভাগ করতে চাই, ঠিক আছে, একটা উপাংশ হবে, দেখেন খুব ভালো মতো, এই বরাবর জেড অক্ষ বরাবর যে উপাংশটা হবে, এই ও এ অংশের জেড অক্ষ বরাবর উপাংশটা হবে এইটা, এইটুকু হচ্ছে গিয়ে তার এ জেড, এইটুকু হচ্ছে তার এ জেড, এইটুকু হচ্ছে তার এ জেড। ঠিক আছে, আবার এই ও এর জন্য আমরা এই বরাবর একটা হচ্ছে উপাংশ পাবো, এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। একটা ছায়া পড়বে, হ্যাঁ এই লাঠিটার একটা ছায়া পড়বে, এরকম উপর থেকে যদি আমি একটা আলো ফেলি, এই কর্ণ বরাবর একটা ছায়া পড়বে। সো কর্ণ বরাবর যদি ওই ছায়াটাকে আমরা আবার উপাংশে ভাগ করতে যাই, তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর এই উপাংশটুকু পাওয়া যাবে, এক্স অক্ষ বরাবর এই উপাংশটুকু পাওয়া যাবে, সেটা হবে এ এক্স, সেটা হবে এ এক্স। এবং ওই যে দেখেন ভেতরের দিকে, এটাকে আমি আসলে কোন কালার দিয়ে বললে হবে? হ্যাঁ জুবের ভাইয়া বলেন না। একটু একটু হোল্ড করেন দেখি, আসলে অনেকে বলতেছেন যে বারবার হচ্ছে বাফারিং করতেছে। সো আমি সবাইকে অনুরোধ করব এবার একটু কমেন্ট সেকশনে জানাও যে ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, স্ট্রিমিং ঠিক আছে কিনা। ওকে, যদি প্রবলেম হয় তাহলে আবারও জানাও ভাই, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, আশা করা যায় প্রবলেম আর নেই, নেটের সিগন্যালও যথেষ্ট ভালো আছে। না ক্লিয়ার তো মানে প্রবলেম থাকা উচিত না। আমি হচ্ছে গিয়ে মোটামুটি 30 মেগাবাইট পার সেকেন্ডের হচ্ছে গিয়ে আপলোড স্পিডের নেট লাইন ইউজ করি। সো আমার এন্ড থেকে অ্যাটলিস্ট সমস্যা হওয়া উচিত না, বাট ফিয়ামানিল্লাহ অনেকের জন্য হয়তো বা একটু সমস্যা হতে পারে, ব্যাপার না। যাই হোক,
যেখানে ছিলাম আমি আবারও বলছি যে ধরেন ও থেকে এ বরাবর, ও থেকে এ বরাবর আমার যে অবস্থানটা আছে সেই অবস্থানটাকে নিয়ে চিন্তা করছি, ও থেকে এ বরাবর। সেটাকে আমি যখন উপাংশে ভাগ করব, আমরা প্রথমে ও থেকে এই বরাবর একটা উপাংশ পাচ্ছি, এবং ও থেকে উপরের দিকে জেড অক্ষ বরাবর একটা উপাংশ পাচ্ছি। একটা হচ্ছে এক্স ওয়াই সমতল, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে এক্স ওয়াই সমতল, এটা হচ্ছে এক্স ওয়াই সমতল। সো এক্স ওয়াই সমতলে এই ও বিন্দুর একটা ছায়া পাচ্ছি, এটাকে বলতে পারি আমরা ও বি বললাম, ধরেন ওবি ছায়া পাচ্ছি। এই ওবি ছায়াটা এক্স ওয়াই সমতলে পড়ছে, এক্স ওয়াই সমতলে পড়ছে। আর ও থেকে এই বিন্দুটাকে বললাম সি, ও সি হচ্ছে জেড অক্ষ বরাবর। ওবি কে উপাংশে ভাগ করলে একটা উপাংশ হবে এ এক্স, এ এক্স এইটা হচ্ছে গিয়ে ধরেন এ এক্স, ঠিক আছে। এবং ওই ওবি কে যদি আমি আবার ওয়াই অক্ষ বরাবর পেছনের দিকে বর্ধিত করি, বিকজ ওয়াই অক্ষ সামনের দিকে ধনাত্মক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এই দিকটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, দ্যাট ইজ এ ওয়াই, দ্যাট ইজ এ ওয়াই, ঠিক আছে। সো এভাবে ও এ বা এ ভেক্টরকে আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ঠিক আছে। এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এভাবে আসলে আমরা পুরো জিনিসটাকে ইনশাল্লাহ মানে ইয়ে করে ফেলতে পারি, ঠিক আছে, ঠিক মতো করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে কি বলতে পারি, ধরেন আমরা এ ভেক্টর পাচ্ছি এ এক্স আই, আই হচ্ছে আয়ত একক ভেক্টর, এ ওয়াই জে প্লাস এ জেড কে, আবার বি একটা ভেক্টর মনে করেন আছে, সিমিলারলি বি একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এরকম আরো একটা ভেক্টর আছে। এদের দুইজনকে যদি আমাকে এখন বলা হয় যোগ করে দাও, এদের দুইজনকে যোগ করে দাও, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কি হবে, এ প্লাস বি ইকুয়ালস টু হবে এ এক্স প্লাস বি এক্স ইন্টু আই প্লাস, মানে সমান পদের উপাংশগুলো যোগ করে ফেলবো, দ্যাটস ইট, অ্যাজ মাচ সিম্পল অ্যাজ দ্যাট। এ ওয়াই প্লাস বি ওয়াই ইন্টু হবে জে প্লাস এ জেড প্লাস বি জেড ইন্টু হবে হচ্ছে কে, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের জন্য যোগফল, এবং বিয়োগফলটাও একদম সিমিলারলি হবে, এটা আপনারা একবার দেখলেই করতে পারবেন, ঠিক আছে। এটা নিয়ে আমরা যখন অঙ্ক সলিউশন করব তখন হচ্ছে গিয়ে পুরো জিনিসটা আমরা হচ্ছে গিয়ে সেট সেট করে ফেলতে পারবো, ঠিক আছে, পুরো জিনিসটা আমরা ইনশাল্লাহ আবার সেট করে ফেলতে পারবো। আমি আবারও বলছি, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ত্রিমাত্রিক আয়ত কাঠামোতে কিভাবে আমরা আসলে প্রকাশ করি। ধরে নেন কিছু যদি নাও জানেন, নাও বোঝেন, মাত্র জয়েন করে থাকেন, তাহলে এতটুকু ধরে নেন যে এ একটা ভেক্টর এরকম দেওয়া আছে, জাস্ট এরকম দেওয়া আছে, বি একটা ভেক্টর এরকম দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। সো এদের যোগফলটা এরকম হবে, বিয়োগফল জাস্ট এ এক্স মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি ওয়াই, এ জেড মাইনাস বি জেড। অঙ্ক করার সময় আমরা আরো ডিটেলসে বুঝবো। এবার স্কেলার গুণন, আমি স্কেলার গুণনের থিওরি পড়াবো, তারপর হচ্ছে গিয়ে ভেক্টর গুণনের থিওরি পড়াবো, তারপর আজকে ক্লাসটা হয়তো বা বেশিক্ষণ নেওয়ার সুযোগ পাবো না, এর পরবর্তী ক্লাসে আমরা এগুলোর হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্মিলিত ভাবে ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে। ওকে, সো স্কেলার গুণনটা একটু একটু ঠান্ডা মাথায় সিম্পলি হচ্ছে গিয়ে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, একটু খেয়াল করেন। ধরেন আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে এ, এবং ধরেন আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে বি। সো এ ভেক্টর এবং বি ভেক্টরের গুণফল আমরা বের করছি স্কেলার গুণফলের সূত্র অনুযায়ী। স্কেলার গুণফলের সূত্র অনুযায়ী আমরা বলবো হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এটা স্কেলার গুণফলের সংজ্ঞা, আর কিচ্ছু না, স্কেলার গুণফলের সংজ্ঞা। দুটো ভেক্টরকে যদি ডট গুণফল করা হয় তাহলে তাদের দুজনের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের কজ অনুপাতের গুণফলই হচ্ছে তাদের স্কেলার গুণফলের মান। এটা হচ্ছে গিয়ে একদম সিম্পল, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, কেন স্কেলার গুণনে দিক থাকে না, কেন স্কেলার গুণন, স্কেলার গুণন দুইটা ভেক্টর গুণ করলাম, কিন্তু দুইটা ভেক্টর গুণ করে আমরা হচ্ছে গিয়ে কি করে আসলে পায়ে গেলাম স্কেলার রাশি, সেটা একটু বোঝেন। ধরেন এটা একটা এ ভেক্টর দেওয়া আছে, এবং ধরেন এটা একটা বি ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে থিটা। আপনারা কি লম্ব অভিক্ষেপ ব্যাপারটা জানেন? লম্ব অভিক্ষেপ জিনিসটা কি আপনারা জানেন? তো অনেকে বলছে আজকে আর না আগাতে, আজকে আর না আগাতে।
ভাইয়া একটু জাস্ট এইটুকু দেখেন, যদি আমি আজকে ভেক্টরের এই দুটো গুণনটাকে বুঝিয়ে ফেলতে পারি তাহলে পরের দিন আমরা কিন্তু এখান থেকে শুরু করতে পারবো। একবার জাস্ট শুনে নেন, লাগলে আমরা পরের ক্লাসে আবার এটা বলবো, বাট শুনে নেন, তাও একটু শুনে নেন, আশা করি খারাপ লাগবে না। ভাইয়া রিকোয়েস্ট করছি, এটা ভাইয়ার রিকোয়েস্ট, হ্যাঁ? আচ্ছা, সো যদি আমরা লম্ব অভিক্ষেপ টান দেই, তার মানে এ বিন্দু থেকে একটা লম্ব টান দিলাম, লম্ব টান দিলে এই বরাবর এ কস থিটা উপাংশ আসবে। এখন একটা জিনিস আপনারা একটু আমাকে দেখে বলেন, এ কস থিটা উপাংশটি এক্স অক্ষের ডান দিকে, এ কস থিটা উপাংশটি এক্স অক্ষের ডান দিকে, বি ভেক্টরটিও এক্স অক্ষের ডান দিকে। আপনারা এমন দুটো ভেক্টরের গুণ করছেন, এই যে এ বি কস থিটা, আমি যদি এ ডট বি করি, আমি যদি এ ডট বি করি, এটা ইকুয়ালস টু হবে এ বি কস থিটা, এ ডট বি করি এটা হবে এ বি কস থিটা। সো যদি এ বি কস থিটা নিয়ে আমরা কাজ করি, এ কস থিটা কোন দিকে? এ কস থিটা হচ্ছে বি এর দিকে, বি কোন দিকে? এক্স অক্ষের ডান দিকে। দুজন যেহেতু একই দিকে ভেক্টর, তাদেরকে গুণ করছি, আমার তো নতুন করে ডিরেকশনের কথা বলা লাগছে না এখানে। তো দিস ইজ ওয়াই, এটা একটা খুবই গোজামিল ব্যাখ্যা আমি জানি, বাট স্টিল আপনারা এইভাবে হয়তো বুঝতে পারেন যে এইভাবে আমরা আসলে দুটো ভেক্টরের জন্য আমরা আলটিমেটলি একটা স্কেলার মান পাই আর কি। ঠিক আছে, কারণ দুটোই একই দিকে। এ ভেক্টরকে আপনি আর যদি লম্ব অভিক্ষেপ না বোঝেন কোনো সমস্যা নেই, আপনি এটা চিন্তা করেন, এ ভেক্টরটা এদিকে আছে, এ ভেক্টরকে উপাংশ ভাগ করলে একটা হবে এ কস থিটা আর একটা হবে এ সাইন থিটা, তাই না? একটা হবে এ কস থিটা আর একটা হবে এ সাইন থিটা। তাহলে এ কস থিটা এবং বি কি একই দিকে না? এ কস থিটা এবং বি একই দিকে না? সো আমার নতুন করে তাহলে তাদের গুণফলের জন্য ডিরেকশন বলার তো কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন তো আসলে নাই, তাই না? সো এই জন্য হচ্ছে কি আমরা এখানে স্কেলার রাশি পাই। এভাবে চিন্তা করে মনে রাখতে পারেন, মনে রাখার জন্য বলতেছি জাস্ট। আর তারপর স্কেলার গুণফলের পরে যদি আমি হচ্ছে কি এখন আমাদের ভেক্টর গুণনে চলে যাই, ভেক্টর গুণনে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এ ক্রস বি, এ সরি, এ ক্রস বি এর মান হচ্ছে ইটা এ বি সাইন থিটা, ইটা এ বি সাইন থিটা। এটা হচ্ছে গিয়ে ভেক্টর গুণনের সংজ্ঞা থেকে আসে। এটা কোথা থেকে আসে? ভেক্টর গুণনের সংজ্ঞা থেকে আসে, ভেক্টর গুণনের সংজ্ঞা থেকে আসে। এখন ভাইয়া দেখেন, সংজ্ঞা থেকে ইটার ডিরেকশনটা কিভাবে পাবো? ইটার ডিরেকশনটা আমরা বলেছি হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম থেকে। কোথেকে পাবো এটা? ডান হাতি স্ক্রু নিয়ম থেকে। এখন ডান হাতি স্ক্রু নিয়মটা কি? ডান হাতি স্ক্রু নিয়মটা হচ্ছে, আমরা বটলের ক্যাপ খুলি না সবাই? বটলের ক্যাপ কেমনে খুলি জানেন? রাইটি টাইটি লেফটি লুজি, এরকম একটা কথা আছে। রাইটি টাইটি, আমি জানি না আপনারা এই কথা শুনছেন কিনা। রাইটি টাইটি এবং লেফটি লুজি, তার মানে হচ্ছে আপনি যখন রাইট ডিরেকশনে ঘোরাবেন তখন সেটা টাইট হবে, লেফট ডিরেকশনে ঘোরাবেন সে লুজ হবে। চিন্তা করে দেখেন, এটা স্ক্রু এর জন্য প্রযোজ্য, আপনি এটা কল খোলার জন্য প্রযোজ্য। তো সেটার উপর বেস করে আমরা হচ্ছে ডান হাতে স্ক্রু নিয়ম আসি, যদি এ থেকে বি এর দিকে হাত ঘুরাই, যদি এ থেকে বি এর দিকে হাত ঘুরাই, এ থেকে বি এর দিকে হাত ঘুরাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা উপরের দিকে ডিরেকশনটা পাবো। ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম, ঠিক আছে? সেখান থেকে আমরা হচ্ছে কি এটার ডিরেকশনটা পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, আর এর উপর আরো কিছু ডিটেইলস কথাবার্তা আমরা হয়তো বলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা আমি আপনাদের জন্য আসলে এতটুকুই পর্যন্তই রাখি, কারণ অনেকের জন্য হচ্ছে গিয়ে আপনাদের পরবর্তীতে আবার 9:30টায় ক্লাস আছে, এবং প্লাস হচ্ছে গিয়ে আপনারা হয়তো বা মানে কিছু প্রিপারেশন নিবেন, নিজেরা হয়তো একটু নাস্তা করবেন, ফ্রেশ হবেন। তো এই জন্য আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ সোমবার আপনাদের সাথে আমার দেখা হবে। আমি যদিও চেয়েছিলাম আজকে হচ্ছে কি ভেক্টর চ্যাপ্টারটা শেষ করতে, বাট আপনাদের সবার জন্য আমি একটু সময় নিয়ে শেষ করছি। সো হচ্ছে গিয়ে আগামী ক্লাসে আমরা ভেক্টরের একটা ক্লাস করব, ঠিক আছে? এবং আপনারা যদি মনে করেন যে ভাইয়া আমরা সিলেবাসে পিছিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমার সাথে আরো ইনস্ট্রাক্টররা আসবেন, অপার আসবে ক্লাস নিতে, প্লাস আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে, আমরা সবাই চেষ্টা করব এক্সট্রা কিছু ক্লাস যদি আপনাদের জন্য রাখা যায়। ফি আমানিল্লাহ, দোয়া রাখবেন, সুস্থ থাকলে এবং আপনাদের সাড়া পেলে অবশ্যই করবো, ঠিক আছে? সো আজ পর্যন্ত, আজকে এতটুকু পর্যন্ত। বেশ কিছু হোমওয়ার্ক আমরা দিয়েছি, সেই হোমওয়ার্ক গুলো ইনশাল্লাহ আমি আবার পোস্ট করে দিব গুগল ড্রাইভের লিঙ্ক আকারে, ডাউনলোড করে নিয়েন। আর যদি কোনো কারণে কেউ ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনাদের মধ্যেই দেখবেন ওই কমেন্টের থ্রেডে উপরে কেউ না কেউ ছবিগুলো মেনশন করে দেয়, ছবিগুলো দিয়ে দেয় পোস্ট করে। তো সেখান থেকে আপনারা কিন্তু চাইলে ইনশাল্লাহ মানে ব্যাপারগুলোকে গুছিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই রাখি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই একটু জুবাইর ভাইয়াকে একটু থ্যাঙ্কস দিয়ে দিয়েন, কারণ জুবাইর ভাইয়া পেছন থেকে এতক্ষণ ধরে অনেক কষ্ট করেছেন, আপনাদের সাথে আমার একটা ব্রিজিং করেছেন, প্লাস আমাদের বিশাল একটা টিম মেম্বার হচ্ছে গিয়ে এই আমাদের স্লাইড রেডি করা থেকে শুরু করে সবগুলো কাজে হেল্প করে। স্পেশালি থ্যাঙ্কস আপনারা অপর ভাইয়া এবং আয়মান ভাইয়াকে দেবেন, কারণ ওরা সবাই, ওরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো মতো ওভারসি করছে। আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল ফর দেম, এবং ওরা আসলে আপনাদের জন্য প্রচুর কাজ করছে, ঠিক আছে? তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন সবসময়। এনিওয়েজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।